উন্মাদনায় চাঙ্গা হয়েছে ছুরি বন্দুকের কারখানা। আমাদের রাজ্যে এখন অস্ত্র আর অস্ত্রবাজ্যের দাপাদাপি দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই শব্দগুলোই বলতে ইচ্ছে করলো। পঞ্জিকায় আজ সংক্রান্তি হতে পারে, কিন্তু এ রাজ্যের আইন শৃঙ্খলার একেবারে শিরে সংক্রান্তি চলছে বহুদিন ধরে। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। জেলা তৃণমূলের শীর্ষ নেতা খুনের পর 2 সপ্তাহ কাটল না, সেই মালদাতেই প্রকাশ্যে গুলি করে ইট দিয়ে থেঁতলে খুন তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি সহ আরও 2 জন। কাদের ব্যর্থতায় ক্রমশ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে এই পশ্চিমবঙ্গ? এ প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন, হামলা চালিয়েছে দলেরই আরেক গোষ্ঠী। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে জানালেন আহত তৃণমূল কর্মী। উত্তর থেকে দক্ষিণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ কি এখন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব? তৃতীয় প্রশ্ন, পার্টি করে কেউ কোটি টাকা কামাচ্ছে, কেউ 10 টাকাও পাচ্ছে না। দলের সৎ লোকের সংখ্যা কমছে, শীর্ষ নেতার কথাও কেউ শুনছে না। বিস্ফোরক সুজাপুরের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন বিচারপতি আব্দুল গনি। বকরার লড়াইতেই কি বারবার এই রক্তপাত? আর চতুর্থ প্রশ্ন থাকবে, মালদায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মী খুন ঘিরে তোলপাড় রাজ্য। এই আবহে কাঁথিতে সমবায় দখল নিয়ে দলেরই অন্য গোষ্ঠীকে বোমা মারার হুমকি প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী অখিল গিরি। নেতাদের এই মনোভাবই কি হিংসার আসল কারণ? পঞ্চম প্রশ্ন, মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তদন্ত রিপোর্টে কাঠগোড়ায় স্যালাইন থেকে ইঞ্জেকশন, কিন্তু কাদের স্বার্থে এতদিন বন্ধ করা হয়নি নিষিদ্ধ স্যালাইন? সিআইডি তদন্তে আদৌ ভাঙা যাবে স্বাস্থ্য দফতরের এইসব দুষ্টচক্র? তবে শুরুতেই দেখাবো মালদায় দুষ্কৃতী দাপট, গুলি করে থেঁতলে তৃণমূল কর্মীকে খুন। এই মুহূর্তে এসপি অবশ্য জানাচ্ছেন যে যিনি মারা গেছেন তার বডিতে বুলেট ইনজুরি নেই, কিন্তু খুন হতে হয়েছে তাকে। এছাড়া এলাকায় বুলেট ইনজুরি পাওয়া গেছে যে 2 জন আহত হয়েছেন তাদের শরীরে। নেপথ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে। দেখুন, মাত্র 12 দিনের ব্যবধান, ফের তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল। ঘটনাস্থল সেই মালদা, সেই দিনে দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। আবার সামনে এলো খুনের মুহূর্তের সেই হাড় হিম করা ছবি। মালদায় তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারের খুনের রেশ এখনো কাটেনি, এখনো মাথার খোঁজ চলছে। এরই মধ্যে সেই মালদারি কালিয়াচকে দিনে দুপুরে নৃশংসভাবে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসার উদ্দিন শেখ। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ কালিয়াচকের সালেপুর পঞ্চায়েতের তৈরি রাস্তার শিলান্যাসে যান তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। সঙ্গে ছিলেন তার ভাই এসার উদ্দিন এবং তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসু। ফেরার সময় 12 নম্বর জাতীয় সড়কের লাগোয়া রাস্তায় তাদের উপর হামলা চালায় 10-15 জন। বেধড়ক মারধর করা হয় অঞ্চল সভাপতি, তার ভাই ও তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসুর। দুলাল সরকার খুনের মতো এই ঘটনাতেও সামনে এসেছে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। টিএমসির লোক সাথে লিয়া কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল পর জাকিরের ছেলে জাকির বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল। কালিয়াচকের এই ঘটনা যে গোষ্ঠীদ্বন্দ্ব তা স্বীকার করে নিয়েছেন খোদ মালদারি তৃণমূল বিধায়ক। বকুল যে গুলিবিদ্ধ হয়েছে, ওর ভাই রাজু যে ইনজিওর্ড হয়েছে, এদের ম্যান পাওয়ারটা বেশি ওখানে, কিন্তু এরা টলারেট করতে পারছে না। সুতরাং এদেরকে কী করে জব্দ করা যায়, তবে তো গুলি করবো, তবে তো দুর্বল হবে বা মার্ডার হবে বা উইক হবে, তবে তো আমাদের সাপোর্টটা বাড়বে। এটা কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব? পুরোপুরি এটা গোষ্ঠীদ্বন্দ্বই তো বটে। এই ঘটনার 12 দিন আগে 2রা জানুয়ারি এভাবেই তৃণমূলের মালদার সহসভাপতি দুলাল সরকারকে ধাওয়া করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। যে দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সেটা আসলে একটা দল নয়, সেটা একটা গ্যাংস অফ ওয়াসিপুর। কারোর কোনো সুরক্ষা নেই, কারণ এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল। অগ্নিমিত্রা পালও তো কোনো রাজনীতিবিদ নন, ফ্যাশন ডিজাইনার।
তো কে কি করা যাবে? এটা কোনো কথা হলো নাকি? তৃণমূল কংগ্রেস একটা দল, বিধানসভায় অগ্নিমিত্রা পাল বিরোধী আসনে বসেন, আর সেই দলটা শাসকদের আসনে বসেন। তারপরে যদি কেউ বলে যে এটা দল নয়, তিনি সম্পূর্ণ অরাজনৈতিক কোনো ব্যক্তি হবেন হয়তো। আহত তৃণমূল নেতার ভাই দাবি করেছেন, হামলা চালানো হয়েছিল আগ্নেয়াস্ত্র হাতে। হামলার মুহূর্তের ছবিতে একজনের হাতে দেখা গেছে আগ্নেয়াস্ত্র, ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গিয়েছে গুলি। যদিও মালদার পুলিশ সুপারের দাবি, নিহত বা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা খুব পরিষ্কার। কলকাতার কসবা থেকে মালদার কালিয়াচক, রাজ্যের আইন শৃঙ্খলার যে ছবিটা উঠে আসছে তা সব অর্থেই ভয়ঙ্কর। শুধু শাসক দল বা বিরোধী দলের জন্য নয়, সামগ্রিকভাবে রাজ্যবাসীর জন্য আতঙ্কের। মাত্র 2 মাসের মধ্যেই ভয়াবহ ছবিগুলোর একের পর এক পুনরাবৃত্তি দেখে একটা প্রশ্নই করতে হয়, এই দুষ্কৃতী রাজের শেষ কোথায়? কেন 2 মাসের কথা এখন বললাম? আমি বলছি বেশি অতীতে যেতে হবে না, ঠিক 2 মাস। গত 13ই নভেম্বর নৈহাটিতে মনে করুন, তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউকে রাস্তার ওপর ওই জগদ্দল থানার কাছে, আমার প্রতিনিধি আমার সহকর্মী মেপে দেখিয়েছিল, গুলি বোমায় নৃশংসভাবে ওই চায়ের দোকানের সামনে খুন করা হলো। 15ই নভেম্বর সুশান্ত ঘোষের ওপর ওই কসবায় হামলা হলো, রোজ জানিয়ে আলোচনা হচ্ছে। নতুন বছর শুরু হলো, একেবারে শুরুতেই 2রা জানুয়ারি মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে নৃশংসভাবে খুন করা হলো। রাজ্য পুলিশ তৃণমূলেরই সহ সভাপতি নরেন্দ্র তিওয়ারিকে এই খুনের জন্য গ্রেফতার করলো। আমি ঠিক এই জায়গাটা সলিলদার কাছে আসবো। সলিলদা, সিসিটিভি ফুটেজগুলো দেখুন, এক তো যে কোনো সাধারণ মানুষ আতঙ্কিত হবেন, কিন্তু দেখে মনে হবে বার্তা একটাই, দুষ্কৃতীরা এলাকা শাসন করছে, কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, এমনকি ছবি উঠছে সে নিয়ে কোনো রকম ভয় নেই। এবং মৃত্যু নিশ্চিত করতে আজকের ছবি দেখুন, থেঁতলে থেঁতলে একজন মানুষকে, তৃণমূল এক কর্মীকে মারা হচ্ছে, নেতারা গুলিবিদ্ধ হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি যে এখন 8:30টার ঘটনা যদি ধরি, 12 ঘন্টা হতে চলল, একজনও গ্রেফতার নেই। এরপর দুষ্কৃতী রাজ ছাড়া আর কিছু বলা যায়? জেলা পুলিশ প্রশাসনের বোন অফ কন্টেনশন কি জানো? গুলির বুলেট নেই, থেতলে মারা হয়েছে। ঠিক, ওটা তো আরো পৈশাচিক। ঠিক, সকাল 10টা থেকে 10:30টার মধ্যে দিনের আলোতে তুমি দেখো অতগুলো লোক দুষ্কৃতকারী গিয়ে সোজা গুলি চালালো, থ্যাতলালো, মারলো। সেখানে মৃতদেহের গায়ে বুলেট ইনজুরি নেই, তাতে কার কি যায় আসে? মারা গেছে, না কার কি না, তার থেকেও ভয়ঙ্কর, কোনো ভয় নেই, হ্যাঁ, আনপ্রিভেন্টেড। এবং এটা শিলান্যাস অনুষ্ঠানে যেখানে সব আধিকারিকরা রয়েছে, দলে আধিকারিকরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন। শোনো, পাওয়ার প্রোভাইডস ওয়েলথ, ওয়েলথ প্রোভাইডস করাপশন। এই যে তোমার আকাশ ছোঁয়া দুর্নীতি না, আর হিমালয় ছোঁয়া তোমার করাপশনের দুর্নীতির উপার্জনের টাকা, দুটো ক্ষেত্রেই দুলাল সরকার বলে এ বলো, সব ক্ষেত্রেই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত উইথ দি পলিটিক্যাল পার্সোনাল। দুটো দল, একটা দলের মধ্যে 2টো ফ্যাকশন, 3টে ফ্যাকশন, 4টে ফ্যাকশন। তুমি যদি বলো সত্যি কথা, অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর, দেখো দুলাল সরকারের মার্ডার কিন্তু স্টিল রিমেন আনডিটেক্টেড। একদম আমার যা অ্যাকুমেন বল, যদি বিন্দুমাত্র উনি থাকে, আমার মনে হয় যে রোহন রজক, বাবলু যাদব, কত কি গপ্প শুনলাম। তুমি আজ পর্যন্ত দেখেছো যে কোন খুনের মোটিভটা সামনে এসছে বলুন তো? কসবায় সুশান্ত বাবুর ওপর হামলা নিয়ে এত আমরা আলোচনা করছি, তার মোটিভ আজ অব্দি জানি না। পুলিশ থেকে খাওয়ানো হয়েছে, হ্যাঁ, যে এখন কালকে শোনা হয়েছে বোধহয় যে অর্থমূল্যটা বলা হয়েছিল সুপারির 5 না 10,000 টাকা, সেটা কম মনে হয়েছে, এখন বলছেন না ওটা 50 লক্ষ। তাতে কি যায় আসে? 1 কোটি হোক। আমি বলছি কিন্তু মোটিভটা কেন সুশান্ত ঘোষের ওপর হামলা হলো? মানুষের কথা জানার অধিকার আছে। অ্যাকচুয়াল লোককে সুপারিটা দিল সেটা জানা যাবে না? ঠিক, সেই লোকটা বাইরে থাকে, বিদেশে বা অন্য স্টেটে থাকে, এখানে কে তপসিয়া নাকি তার একটা ঘর আছে। হি মে বি ওয়ান অফ দ্য মিসক্রিয়েন্টস, হি ক্যানট বি এ মেন্টর। আজকে দুলাল সরকার আজকে নন্দু সরকারকে ধরেছে, এই নন্দু তেওয়ারিকে। আজকে বড় বড় কথা বলছে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কেএনসি, যে ক্রিমিনাল কনস্পিরেসি, যার মানে 100 কোটির বি জেনে গেছে। Why he is not being brought within the periphery of the interrogation? ওইখানে যে নদী ভাটার সামনে যে বিহারি পট্টিটা আছে, ওটা কে কন্ট্রোল করে সেটা জানুক পুলিশ। টিএমসি না, পার্টিকুলারলি কোন লোক করে সেটা জানার চেষ্টা করুক। আমি তো তোমাকে বলে দিচ্ছি, এই টিভিতে বলেছি, ধরার
4 দিন আগে না 3 দিন আগে বলেছে নন্দু তিওয়ারি বলো, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলো, সবাইকে ইন্টারোগেশন। এখনই কিন্তু আমি বলছি না, এটা হচ্ছে দুলাল সরকারের স্ত্রী বলছেন, উনি বলছেন আরো বড় মাথা আছে, এখনো বলছে তো, তোমার টিভিতেও বলছে বড় মাথা আছে। আজকে সুশান্ত সরকারের ওখানে কি বলো, আজকেও জানা যায়নি। জগদ্দল থানার 10 মিটারের মধ্যে ওখানে মার্ডার হয়েছে, আজকেও তোমরা জানতে পারোনি। আজকে সারা দিন ধরে সমস্ত টিভি চলে, ন্যাশনাল চ্যানেলগুলো চলে, সব চ্যানেল চলে, আজ তো আমরা সেগুলো জানতে পারি না। ঠিক একদম। এইবার আমি যেটা আরেকটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এই যে নিজেদের মধ্যে যে খাওয়াই না দ্বন্দ্বটা, তার মূল কারণ কিচ্ছু যে অর্থ আর পাওয়ার, ক্ষমতা। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে একটা কুৎসিত একটা কমেন্ট করলেন অ্যাবাউট এসপি অফ দি ডিস্ট্রিক্ট, অপদার্থ বললেন, তারপরেও ওখানে চেঞ্জ হলো না। এই কথা একটা ইউপিএসসি ক্যাডার, ইউপিএসসি ক্লিয়ার করেছে ক্যাডার, তার সম্পর্ক ইট ইজ আনবিকামিং। এটা ভাবতে পারি না আমরা। আরে আমি আপনি কুৎসিত বললেন, আমি একমত নই। আমি বলছি যদি এটা সত্যি কথা হয় তাহলে তার অ্যাকশন কোথায়, তাহলে তার রিফ্লেকশন কোথায়? আমি দ্রুত এখানে সলিলদা যেহেতু মনে করিয়ে দিলেন, এই মাসের 3 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মালদা জেলায় এই দুলাল সরকার খুনের পর অপদার্থ বলেছিলেন এসপিকে। এসপির অপদার্থতায় নাকি মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সহকর্মী দুলাল সরকার খুন হয়েছেন। আমি রাহুলকে বহুবার এই অনুষ্ঠানে ওকে অত্যন্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে যে আমি জিজ্ঞেস করেছি যে এইটা বলার পর 1 দিন 2 দিন 3 দিন কেটে যাচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী যাকে অপদার্থ মনে করেন, একদম তার যিনি রিপোর্টিং বস অথবা হেড অফ দ্য স্টেট, যে সাংবিধানিক প্রধান এই রাজ্যের, তিনি ডিসাইড করেছেন অপদার্থ কিনা আমরা জানি না। তারপরে তিনি চেয়ারে থাকেন কি করে? কেন তাকে সরানো হলো না? 12 দিনের মাথায় যদি সেই জেলায় প্রকাশ্যেই নারকীয় ঘটনা ঘটে, তাহলে অবশ্যই তো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে। তার কারণ উনি তো প্রকাশ্যে বলেছিলেন। কি বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখাবো। আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। কেন, কিসের জন্য? কোনো লবি চলবে না, লবি একটাই, লবি হচ্ছে মানুষের। দেখুন বিস্ময়কর, আমি আলোচনার দ্বিতীয় ভাগে নিয়ে আসবো, বিস্তারিত এখন যাচ্ছি না। স্যালাইনের প্রোডাকশন বন্ধ করে রাজ্য সরকার, প্রোডাকশন স্টপের নির্দেশ আসে, অথচ সেই স্যালাইন আরও 1 মাস ধরে সমস্ত হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়। আমি বলছি স্বয়ং এসপিকে, জেলার পুলিশ প্রশাসনের যিনি মাথায়, পুলিশের সর্বোচ্চ কর্তাকে জেলার নিরিখে তাকে অপদার্থ বলেন, কিন্তু 12 দিন পর সেই ঘটনার রিপ্লে হয় আর তিনি স্বপদে থেকে যান অপদার্থ বলার পরও। আমি বলছি যে রাহুল, সমস্যাটা কোথায়? আজকে 12 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর দলের, শাসক দলের একজন, তৃণমূল কংগ্রেসের একজন খুন হলেন, অঞ্চল সভাপতি এবং আরেকজন, তিনি কার্যত অঞ্চল সভাপতি, কার্যত অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা। আমরা সবাই যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। কিন্তু আমি বলছি যে ভয়ঙ্কর, তৃণমূল সমর্থকেরা কেউ নিরাপদ নয়, সবার সুরক্ষা নিয়ে চিন্তার বিষয় আছে। দেখো সুমন, একটা কথা পরিস্থিতি এদিকে যাচ্ছে, স্পষ্ট করে বলা উচিত যে আজকে যেটা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তুমি যেটা বলেছো, যে প্রশ্ন তুলেছো, এটা খুব সমীচীন প্রশ্ন, অত্যন্ত অর্থবহ প্রশ্ন, যে এটা হবে কেন বা হচ্ছেই বা কেন। এর সঙ্গে এটাও ঠিক যে বাংলায় প্রথম, পশ্চিমবঙ্গে এটা হচ্ছে তা তো নয়। বহুদিন ধরে, বহুকালে, এর আগেও আমরা দেখেছি, বিভিন্ন সরকারের সময় দেখেছি, বহু এরকম ঘটনা দেখে, যদিও এটা অত্যন্ত নিন্দনীয়। শাসক দলের নেতাকর্মীকে খুন করছে। আমরা বড় বড় জেনোসিস দেখেছি এখানে, বড় বড় মানে কি বলে ভয়ঙ্কর। কিন্তু আমি বলছি কেশপুর হয়েছে, নানুর হয়েছে বলে আজকে মালদা হবে না, তোমার প্রশ্ন তা নয়। এবার কথা দেখো, আমার একটা অদ্ভুত প্রশ্ন, তুমি এক্ষুনি বললে না, মুখ্যমন্ত্রী বলার পরেও এসপির কি করে এসপি ওই জায়গায় থাকেন, বা মুখ্যমন্ত্রী বলার পরেও, তার মানে মুখ্যমন্ত্রী এর ব্যাপারে ট্রান্সপারেন্ট। উনি কিন্তু কোথাও দাঁড়িয়ে এমন কথা বলবেন না যাতে বিরোধীর হাতে অস্ত্র তুলে দেবো। তার মানে মুখ্যমন্ত্রী একদম সোজা সরল ভাষায় যেটা ঠিক সেটাই বলেছেন, ট্রান্সপারেন্ট। কিন্তু তিনি তাকেই সেই চেয়ারে রাখলেন না। আমি বলি এবার নিশ্চয়ই ভাবার সময় এসেছে, 100% তিনি নেবেন। আমার একটা কথা অদ্ভুত লাগছে সুমন,
যে এরা যারা এই বারবার বলা সত্ত্বেও, দলের বারবার নির্দেশ সত্ত্বেও, যারা তৃণমূলের ছাতায় দাঁড়িয়ে, কিছুদিন আগে মাননীয় মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে দূরে শিয়ালদার উপর থেকে ব্রিজ থেকে ঢিল মারলে যার মাথা পড়বে সেও তৃণমূল কংগ্রেস। তো আজকে দাঁড়িয়ে এই যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা আর যাই হোক, তুমি বলছো এটা স্বাভাবিক যে খুনও হবেন তৃণমূল কংগ্রেস, খুন করবেও তৃণমূল কংগ্রেস, যেহেতু শিয়ালদাতে দেখা যাবে যে সবাই তৃণমূল কংগ্রেস। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যারা এই কাণ্ড ঘটাচ্ছেন বা এই কাণ্ডের সাথে জড়িত আছেন তারা আর যাই হোক তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারেন না বা তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারেন না। আমি বলছি কারণটা কি, যারা মনে করেন পার্টি বা দল, দলের প্রতি যারা লয়াল, এক বাক্যে যে সুজাপুরের তৃণমূল বিধায়ক এক বাক্যে বলছেন এমনকি রক্তে গাল ভেসে যাচ্ছে, মাথা ভেসে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে নাম বলে দিচ্ছেন যে কোন তৃণমূল কর্মী মেরেছে। আমি একদম তোমার কথা অনুযায়ী বলছি, তুমি ঠিক বলছো। আজকে দাঁড়িয়ে এটাও একদম ভাববার বা বলার সময় এসছে বা নিজেদের আত্মবিশ্বাস করার সময় এসছে, দলের মধ্যে থেকে যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা কে, তারা দলের লোক বা বাইরে থেকে কোনো প্রভোকেশন আসছে বা বাইরে থেকে কেউ চাইছে। তুমি দেখবে, আমাকে বলতে হবে প্লিজ, তুমি দেখবে এতদূর ওই সুজাপুরের বিধায়ক ভাবেননি, তুমি বলো ভেবেছো দেখবে, না না ভেবেছো যখন বলা উচিত। প্রথম কথা হচ্ছে যে এই যে একবার মেলাইন করার চেষ্টা হলো বিভিন্ন এজেন্সি দিয়ে, বিভিন্ন রকম ভাবে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা যায় কিনা, তার পজিশন নষ্ট করা যায় কিনা, সেটাও খাটেনি কিন্তু আজ অব্দি কেউ কোথাও অভিযোগ বা দোষী মনে করে। যার বিরুদ্ধে খুনের অভিযোগ না কংগ্রেস থেকে মঞ্চে তুলে জয়েন করানো হয়েছে, যাদের মনে করছে আমরা তৃণমূল কর্মী বা তৃণমূলের মধ্যে ঢুকে আছে, এই সব ছদ্মবেশী তৃণমূলদের আমার মনে হয় ইমিডিয়েটলি তৃণমূলের কর্মীদের কি করবে তৃণমূলের ব্যাপার। রাহুল, আমার শুধু তোমার একটা বাক্যে একটু কানে লাগলো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট, সেই জন্য অপদার্থ বলেও একজন এসপি কে চেয়ারে রেখে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন যেটা এসপির দায়িত্ব, সে দায়িত্ব পালন করেছেন, এটা মুখ্যমন্ত্রী। এই যে 12 দিন পরে খুন হলো, এটা পালনের উদাহরণ না পালন না করার উদাহরণ? আমি বলি তুমি ভরসা রাখো সুমন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ও খুব তাড়াতাড়ি ব্যবস্থা। আচ্ছা, এসপি অবশ্য বলেছেন যে হ্যাঁ মানুষ মারা গেছেন ঠিকই, কিন্তু তার শরীরে বুলেট পাওয়া যায়নি। বিরাট ব্যাপার, মানছো তো রাহুল? বিরাট নরেন্দ্রনাথ তিওয়ারি কার দলের যে অ্যারেস্ট হয়েছেন, সে কার দলের লোক? টাকা তো বিয়াত করা হয়নি। আজকে দলের লোকদের অ্যারেস্ট করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দলের লোক হলেও কোনো কালার দেখা হচ্ছে না, কোনো রং দেখা হচ্ছে না। মাথায় রাখতে হবে যে দুলাল সরকারের স্ত্রী, তিনি নিজেও কাউন্সিলর, পরিষ্কার একাধিকবার গ্রেফতারের পরও বলেছেন যে মাথা কোথায়, মাথা কেন সামনে আসছে না, এই কথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার স্ত্রী চৈতালি দেবী বলেছেন। আমি আসবো, কিন্তু তার আগে এই যে তৃণমূল নাকি তৃণমূল নয়, আমি বলছি এটা নিয়ে বোধহয় কোনো বিতর্কের জায়গাই নেই। তার কারণ ছবি, যিনি অস্বীকার করছেন তার সামনে আমরা ছবি তুলে ধরেছি এবং তুলে ধরে দেখিয়েছি। কংগ্রেস থেকে 2016 সালে তৃণমূলে যোগ দিয়েছেন, মাঝে কিছুটা সময় কংগ্রেসে গেছিলেন, 24শে অক্টোবর এই অভিযুক্ত জাকির শেখ আবার তৃণমূলে ফেলেন, তার ছবিও দেখিয়েছি, আবার দেখবেন, মিস করে গেছেন, দেখাচ্ছি। কোথাও তৃণমূল নেতাকে তাড়া করে গুলি চালিয়ে খুন, কোথাও তৃণমূল কর্মীকে থেতলে হত্যা, গুরুতর জখম তৃণমূল নেতা। বারবার শাসক বনাম শাসক, রক্তের রাজনীতি অব্যাহত। নতুনে এবং জাকির শেখদের 40-50টা করে এক একটা নামের কেস চাইছে যে আমাদের বকুল থেকে সরিয়ে দিতে পারলে পথটা আমরা পাবো। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে এবং এলাকার দখলদারি কে নেবে, মূলত এই নিয়েই দুই তৃণমূল নেতা বকুল শেখ এবং জাকির শেখের বিবাদ। 2016 সালে প্রায় একই সময় তৃণমূলে যোগ দেন বকুল শেখ ও জাকির শেখ। মাঝে জাকির কিছুদিনের জন্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যান। 2024-এর 24শে অক্টোবর জাকিরের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। সেই সময়কার ছবিতে মঞ্চে দেখা গেছিল মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। কিন্তু এখন সেই জাকিরের বিরুদ্ধেই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠার পর তাকে চিনতেই পারছেন না তৃণমূলের সেই জেলা সভাপতি। আমি জেলা সভাপতি হিসেবে জাকির শেখকে চিনি না, আমি ওকে দেখিনি কোনোদিন, এক নম্বর কথা। দ্বিতীয়ত আমাদের হাত ধরে কোন তৃণমূল কংগ্রেসেও আসেনি। কিভাবে তৃণমূল কংগ্রেসে অনেকে তৃণমূলে দুষ্কৃতীরা আশ্রয় নেবার জন্য বলে কৌশলে তৃণমূলের নাম ব্যবহার করার চেষ্টা করে, কোন সময় তৃণমূলে মঞ্চে উঠে যায়। ও তৃণমূল কংগ্রেস করে না এবং তৃণমূল কংগ্রেসে আমরা ওকে দলে স্থানও দিইনি, পতাকাও ধরাইনি। জাকির শেখের কথা শুনেছি আমরা, দুষ্কৃতী। তার মানে আপনি চিনতেন না? আমি ওকে চিনি না। তাহলে আপনি জানলেন কি করে যে জাকির শেখ একজন দুষ্কৃতী? 2রা জানুয়ারি খুন হন তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার। গ্রেপ্তার হন তৃণমূলেরই আরেক দাপুটে নেতা। রেলের মাল ওঠানো নামানো নিয়ে যে টাকা উঠছে তার ভাগকে পাবে, তাই নিয়েই নাকি খুন। কিন্তু সেই খুনের রহস্য উদ্ঘাটনের আগেই আরেকটা খুন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারোর মৃত্যুই আমাদেরকে যদি না শেখাতে পারে। আমাদের দল এখন অনেক বড় হয়েছে, বিভিন্ন দল থেকে স্বার্থান্বেষী মানুষরা এসেছে।
2 সপ্তাহের মধ্যে জোড়া খুনে তৃণমূলকে বিত্তে ছাড়েনি বিরোধীরা। ওরা কোথায় 75-25-এর ভাগ করেছে, কাকে ইজারা দিয়ে দিয়েছে, পুরো এলাকার টাকা তুলে কলকাতায় পাঠানো। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটা টাকা তোলার সংঘবদ্ধ মেশিন মাত্র, যার জন্যই খুন হয়েছে। নিন্দনীয়, তদন্তের, দোষীদের শাস্তি হওয়া উচিত। বাট আমরা সিপিএম জমানায় বারবার দেখেছি, বিজেপি শাসিত রাজ্যে দেখেছি, এটা কোথাও সিস্টেমের কোনো একটা অংশে গিয়ে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পুলিশ বাকিটা দেখছে। তৃণমূলের হাতেই তৃণমূল খুন, এভাবে আর কতদিন? করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খুনের কারণ কি? টাকা। সলিলদা ইতিমধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন। আমি বলছি যে যেহেতু আমার পরের বক্তা বিমল শঙ্কর নন্দ, আমার মনে পড়ে গেল তথাগত রায় তাঁর দলের সম্পর্কে আত্মসমালোচনায় বলেছিলেন কামিনী কাঞ্চন। আচ্ছা, কাঞ্চন পাটে আজকের যিনি সুজাপুরের বিধায়ক এবং প্রাক্তন বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি, তিনি কি বলেছেন? একেবারে পরিষ্কার ভাষায় বলছেন, পার্টি করে কেউ 1 কোটি টাকা ইনকাম করছে আর কেউ 10 টাকাও পাচ্ছে না। এখন যারা পার্টি করছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। আগে কিছুই ছিল না, একতলা বাড়ি ছিল না, এখন 3 তলা বাড়ি হয়েছে, 50 বিঘা জমি হয়েছে। এই রকম লোকও দলে আছে। তাহলে কারণ কি? টাকা। একসময় বামপন্থীদের সম্পর্কে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে এত গরিব ছিল, একটা সাইকেল ছিল, তারপর বিরাট গাড়ি হয়েছে। আমি বলছি আজকে প্রাক্তন বিচারপতি এবং সুজাপুরের তৃণমূল বিধায়ক সেই টাকাকে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হিসেবে তুলে ধরছেন। ঠিক কী ভাষায় বলেছেন আমি 3টে অংশে আসবো। প্রথম অংশ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণটা কি? একই দলের লোককে মারছে, এরকম আপনি বলছেন। তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ করে আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন, আমি 10 টাকা ইনকাম করতে পারি না। যারা পার্টি করতো না আগে, এখন যারা পার্টি করছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। আগে তো কিছুই ছিল না, 1 তলা বাড়ি হয়েছিল না, এখন 3 তলা বাড়ি হয়েছে আর 50 বিঘা জমি হয়েছে। এরকম তো লোক আছে। আপনার বাড়িতেই আছে? আমার বাড়িতে আছে, আমি বলবো না। আমার বাড়িতে নেই, এলাকায় আছে, পার্টিতে আছে, পার্টিতে আছে। বেশ, টাকা এবং লোভ যদি একটা অংশ হয়, তাহলে পরের অংশ নিঃসন্দেহে তাকে কে দমন করবে? পুলিশ এবং প্রশাসন। সেই পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সুজাপুরের বিধায়ক এবং প্রাক্তন বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি কি বলছেন? বলছেন পুলিশ চটপট পদক্ষেপ নেয় না। এই বাবলা সরকারের ঘটনা ঘটে গেল, তারপর কাছাকাছি জায়গায় আবার একটা। পুলিশের আগে থেকে অ্যালার্ট থাকা উচিত ছিল। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এর আগেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্যাটিসফ্যাক্টরি নয়। কেন পুলিশ চটপট অ্যাকশন নেয় না কোনো ব্যাপারে? কোনো ঘটনা ঘটলে, এই যে বাবলা সরকারের একটা ঘটনা ঘটে গেল, তারপর আবার একটা মার্ডার হয়ে গেল কাছাকাছি জায়গায়, তো এগুলো তো পুলিশের তো অ্যালার্ট থাকা উচিত ছিল বেশি না? আমি জানি না যে এনার বিরুদ্ধে শাসক দল আবার ওই শৃঙ্খলা রক্ষা কমিটির কোনো ব্যবস্থা নেবে কি না, তার কারণ তৃতীয় যে বক্তব্যটা সুজাপুরের বিধায়ক রেখেছেন আরও মারাত্মক এবং একদম সরাসরি তার দলের সম্পর্কে অত্যন্ত উদ্বেগের বিষয়। শুধু শাসক দল বা শাসক দলের সমর্থকের নয়, গোটা রাজ্যবাসীর। কেন? তিনি বলছেন তৃণমূলের শীর্ষ নেতার কথাও কেউ শুনছে না। অ্যান্ড আই রিপিট, তৃণমূলের শীর্ষ নেতার কথাও কেউ শুনছে না। সৎ এবং নিরপেক্ষ লোকের সংখ্যা এমনিতেই খুব কম, এখন আরও কমে যাচ্ছে। এটা একটা অ্যালার্মিং অবস্থা দাঁড়িয়েছে। ভালো লোকেদের ওপর দায়িত্ব দিতে হবে, যাকে সমাজ ভালো লোক বলে তাদের দায়িত্বে আনতে হবে, তবেই নিরাময় সম্ভব। এটা শৃঙ্খলা ভঙ্গ কিনা জানি না, কিন্তু সামাজিক ক্ষেত্রে, সামাজিক বিচারে খুব গুরুত্বপূর্ণ কথা তো বটেই, বিশেষ করে একজন বর্তমান বিধায়ক এবং প্রাক্তন বিচারপতি যখন বলেন। বিচারপতি থেকে এমএলএ হয়েছেন, আপনার কথা শোনে না, আপনি বলেন না বা আপনি আক্ষেপ হয় না এরকম ঘটনা ঘটছে? কার কথা সম্পূর্ণ শুনছে কেউ? আজকে যারা প্রশাসনিক কর্তা, শীর্ষস্থানীয় নেতা, তাদের সব কথা শুনছে সবাই? শুনছে না। আমার কথা কি করে শুনবে এক্সপেক্ট করছেন আপনি? কাকে? মানে নেতৃত্বকে জানিয়েছিলেন বা ক্ষিপ্ত বিশ্বাস? আমি জানাই। কে শুনছে না? বলছি যে কারো কথাই সবাই শোনে, কোনো নেতারই কথা, সব কথা সবাই শোনে না। অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল লোকের সংখ্যা খুব কম, আরও কমে যাচ্ছে। আপনার দলে? সব দলেই, আমার দলে বিশেষ করে অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল লোকের সংখ্যাটা কমে যাচ্ছে। আমি এমএলএ হওয়ার পরে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম খুব অ্যালার্মিং একটা ইনসিডেন্ট হয়েছে। ওখানে কিন্তু কোনো ঘটনা হয়নি এর আগে। আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জুডিকশনে এরকম কোনো ঘটনা তখন কিছু হয়নি।
সুজাপুরে দেখুন, আপনার রেকর্ড দেখবেন, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম খুব একটা অ্যালার্মিং ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা আমি 1 ঘন্টা আগে জেনেছি। নিশ্চয়ই খুবই শকিং এবং অ্যালার্মিং। এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে, এটা কী করে মিনিমাইজ করা যায়, কী করে কমানো যায়, কী করে শান্তি শৃঙ্খলা এস্টাবলিশ করা যায়, সেটা নিয়ে ভাবা উচিত আমাদের। পার্টলি তো সম্ভব, ভালো লোকদের উপর দায়িত্ব দিতে হবে, ডিপেন্ডেবল যারা, যাদেরকে সোসাইটির লোক ভালো বলে। একজন প্রাক্তন বিচারপতি যখন বলেন যে সব দলে অনেস্ট আর ইম্পার্শিয়াল লোকের সংখ্যা কমে যাচ্ছে, আমার দলে তো বটেই, রাজনীতির উদ্দেশ্য টাকা কামানো এই ইঙ্গিত দেন, চিন্তার বিষয় তো বটেই বিমলদা। না, বিচারপতি মানুষ তো এখনো অবধি ওই মানে চুরি ঢাকা, চুরিটাকে জাস্টিফাই করার ব্যাপারটা অবধি শিখে উঠতে পারেননি, সময় লাগবে ওনার, ওই জন্য সত্যি কথাটা বলে ফেলেছেন। তার আগে সুমন আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে একটা সিনেমা দেখানোর আগে ওই সেন্সর বোর্ডের মাধ্যমে যায় এবং কোনটা প্রাপ্তবয়স্ক কোনটা সবাই দেখতে পারে এগুলো একটা দিয়ে দেয়, UA এগুলো বসিয়ে দেয়। এবারে আমি অনুরোধ করব এই ঘণ্টাখানেক সঙ্গে সঙ্গে বা যে কোনো অনুষ্ঠান এইগুলো দেখানোর আগে দয়া করে একটু লিখে দিতে হবে বাচ্চাদের এটা দেখাবেন না, কারণ এগুলো যদি বাচ্চারা দেখে মাথায় মানে পাথর দিয়ে থেতলে থেতলে মারছে একটা ছোট বাচ্চার মনে, কারণ এই অনুষ্ঠান ছোট বাচ্চারাও দেখে তো, বা আমার সঙ্গে বসে দেখতে পারে কিশোর বয়সে, তার মধ্যে কি রিয়াকশন হতে পারে। একটা রাজনৈতিক দল যদুবংশের মতো নির্বংশ হওয়ার দিকে এগোচ্ছে নিজেদের মধ্যে খুনোখুনিতে, আর গোটা বাংলার মানুষ তার জন্য সাফার করবে এই সমস্ত ক্রিমিনাল। কিন্তু নির্বংশ বলবেন, ভোটের পার্সেন্টেজ তো ক্রমশ বাড়ছে, সেই পার্সেন্টেজ বাড়ে অনেক, এর আগেও তো দেখেছি পার্সেন্টেজ বাড়তে বাড়তে যখন কমে শূন্য হয়ে যায়। সুতরাং শূন্যটা এদের কপালে রয়েছে, সেটা আজ বা কাল আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলি, ট্রান্সপারেন্সির কথা শুনছিলাম, খুনোখুনিটাও ট্রান্সপারেন্টলি হচ্ছে, সবার সামনে পাথর দিয়ে থেতলে মানুষের একদম মাথাটাকে থেতলে দিয়ে বেরিয়ে গেল, আর পুলিশ বলল যে না না বুলেটের আঘাত হয়নি, পাথর দিয়ে মারাটা যেন অপেক্ষাকৃত কম ভয়ঙ্কর আর কি। এই যে একটা নারকীয় পরিবেশের মধ্যে রয়েছি, তার কারণটা কি? এখানে বিচারপতি এখনকার যিনি MLA প্রাক্তন বিচারপতি একটা কথা যেটা বলেছেন সেটা আমার নিজের বিরুদ্ধে, সেই রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বলি, অ্যাবসলিউটলি একটা লিডারশিপ ক্রাইসিস, সেই লিডারশিপ ক্রাইসিস থেকে একটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্রাইসিসে পরিণত হচ্ছে। লিডারশিপ ক্রাইসিসটা কি? যিনি প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন তিনি নেতৃত্ব দিতে পারছেন না, তিনি বলছেন ওখানকার SP দায়ী। আরে পুলিশ মন্ত্রী হিসেবে তার তো প্রথম কাজ হচ্ছে SP-কে বদলি করে দেওয়া, আজ 12 দিন ধরে বদলি করা হয়নি কেন? সেই কাজটা তো ওনাকে করতে হবে। উনি কি চাইছেন যে রাজীব কুমার বদলি করবেন? রাজীব কুমারের বদলি করার তো এখতিয়ার নেই, বদলিটা তো মুখ্যমন্ত্রীকে করতে হবে। উনি বলে দিলেন একবার যে ওখানে SP দায়ী, তাই SP-কে চেঞ্জ করা হয়নি কেন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লিডারশিপ ক্রাইসিস, পলিটিক্যাল লিডারশিপ, এই দলে একজনই নেত্রী, বাকি সবাই একেবারে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তো তিনি যদি দলকে সামলাতে না পারেন, সেখানে যদি ক্রাইসিস হয়, তার দলের MLA বলেছেন যে এখানে শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না, মানে ওনার কথাও শুনছে না। কেন শুনছে না এবারে তার জায়গায়, যে একটু কেন তো বলতে হবে, বিশ্বাস তো কেন দিয়েই হয়। তার কারণ একদিকে এই দলটার কোনো মতাদর্শগত ভিত্তি নেই, এ তো আমরা সকলেই জানি, বহু আলোচিত বিষয়। প্রথম থেকেই এই দল যারা করছে একটাই লক্ষ্য, যত পারো কামিয়ে নাও, সেটা গান আছে না, হেসে নাও দুদিন বই তো নয়, যত পারো কামিয়ে নাও, কারণ এরা চলে গেলে কামাই হবে কিনা সন্দেহ। একটা জায়গায় কেউ যদি কোটি কোটি পায় বিধায়কের কথা অনুযায়ী, বাকিরা যদি কিছু না পায়, বলছেন ডিসক্রিমিনেশনও আছে, কোটি আর শূন্য, কোটি আর 10, কোটি আর 10, তাহলে মারপিট হবেই। অর্থাৎ উনি স্বীকার করলেন যেটা সকলেই স্বীকার করত, এবং এখানে যারা তৃণমূলের আসতো বা তৃণমূলের হয়ে যারা বলতে আসে, তারা ঘুরিয়ে গাড়িয়ে এগুলো মানে ডিফেন্ড করতে ব্যর্থ হয়। আমি বলেছি কথাটা আমার নয়, কথাটা MLA বলছেন। আমি শেষ করি লাইনটা, যে একদম কোটি কামাবে, একদম 10 টাকা কামাবে, অর্থাৎ কামাই আছে, এই কামাই থাকলে দলটা থাকবে, কামাই না থাকলে খুনোখুনি হবে। যার জন্যই এই মালদাতে, এই মুর্শিদাবাদে তৃণমূলের এক একটা পোস্টের জন্য 10 লাখ 20 লাখ দিয়েছে, পোস্ট দেওয়া হয়নি, মারপিট হয়েছে। এই তথ্য কামাই আসে, আমি সরিয়ে রাখলাম, কামাই আসে কথাটা সরিয়ে রাখলাম। আরেকটা বললেন, বিমলদা বললেন লিডারশিপ ক্রাইসিস। আচ্ছা, শাসক দলের লিডারশিপ ক্রাইসিস, বিরোধী দলের লিডারশিপ ক্রাইসিস কি আছে, আমি সে কথায় আসবো, কিন্তু তার আগে রাহুল। হ্যাঁ, ছোট্ট কথা বলি, প্রথম না বিমলদা ঠিক বলেছে, একদম মানে কামাই না হলে কেন টিকিট পাবে? আমাদের দলে মানে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রেখে কামাই করে টিকিট পেয়ে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, আর এরা কামেরিকাঞ্চলের মতো টিকিট পেয়েও কিন্তু 70-70 থেকে যায়, তার থেকে বাড়তে পারে না। সেটা একটু দেখুন, এটা আমার কথা না, আমি আপনার কথা বলছেন না, আমি আমার কথা বলছি না। দ্বিতীয়ত, একজন প্রাক্তন বিচারপতি, তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি
কিন্তু যে দলটাকে বেছেছেন তার নামও তৃণমূল কংগ্রেস। আজকে দাঁড়িয়ে মানুষ যে দলটাকে আশীর্বাদ করছে তার নামও তৃণমূল কংগ্রেস। আজকে দাঁড়িয়ে তুমি যে দলের সমর্থক নেতা কর্মীরা মারা যাচ্ছেন তারও নাম তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, এবার বলি, এবং মানুষ তাতে আশীর্বাদ বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দ্বিতীয়ত এই যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখে রাস্তায় প্রকাশ্যে মাথা তেতলে খুন করা হচ্ছে, কি মানে? বললাম তোমাকে, আমরা দলের লোককে না লোক সেটা তদন্ত হওয়া দরকার, কিন্তু আজকে দাঁড়িয়ে বারবার বলছেন 12 ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টায় গ্রেফতার হয়নি। আজকে দাঁড়িয়ে মণিপুরে ওরকম একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে গেল, সেই মুখ্যমন্ত্রী আজ অবধি যে মানুষটার প্রাণ গেল অথবা যে চৈতালি দেবী তার স্বামীকে হারিয়েছে তাকে গিয়ে এই মণিপুরের গল্প শোনাতে পারবে? আমি বলছি যে চোখের দিকে চোখ রেখে একেবারে মণিপুরের কথা বলা যাবে যে আমাদের রাজ্যে ঘটনা হয়েছে, জঘন্য ঘটনা হয়েছে মণিপুরে, প্রধানমন্ত্রী একটা শব্দ বলেননি, 100 রকম অভিযোগ আছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মালদার ঘটনার সঙ্গে মণিপুর অথবা হনুলুলুর কি সম্পর্ক থাকতে পারে? আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি যেখানে ঘটনাটা হয়েছে মালদার সেইখানে আমার সহকর্মী আবির রয়েছে, আবিরের কাছে চলে যাব। আবির, ১২টা জেলায় 12 দিনের মধ্যে এই ঘটনা, এই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ, ওখানেও দেখলাম এখানেও মোবাইলের ফুটেজ দেখলাম, এই মুহূর্তে কি পরিস্থিতি আবির? শুভেন্দু, শুরুতেই তোমাকে দেখাচ্ছি যে গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গ্রামের ছবিটা পুরোটাই আতঙ্কে গ্রাস করেছে। দেখা যাচ্ছে যে কজনকে তুমি দেখতে পাচ্ছ তারা পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এসডিপিও তিনি নিজে সার্চ অপারেশন চালাচ্ছেন ঠিক যেখান থেকে ঘটনার সূত্রপাত, অর্থাৎ এই যে জায়গার ছবি তুমি দেখছো চারিদিকে ঘিরে রাখা হয়েছে, এখান থেকে ঠিক 400 মিটার দূরত্বে যেখানে ড্রেনের কালভার্ট তৈরি করার শিলান্যাস হচ্ছিল, সেখানে ফিতে পর্যন্ত কাটা হয়েছে। সেই ফিতের অংশ রয়েছে কিনা সেটা দেখার জন্য এসডিপিও তিনি এলেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ রয়েছে, কিন্তু অন্য কোনো মানুষ দেখা যাচ্ছে না। একের পর এক দোকান বন্ধ, অর্থাৎ সম্পূর্ণভাবে আতঙ্ক গ্রাস করেছে এই এলাকাকে। আতঙ্ক গ্রাস করেছে আবির। আমি বলছি যে সার্চের কথা তুমি বলছো, সার্চের এখনো পর্যন্ত ফল কি অশ্বডিম্ব শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে 12 ঘন্টা কেটে গেছে, এখনো অবধি গ্রেফতার শূন্য। এই রকম একটা নারকীয় হত্যাকাণ্ড প্রকাশ্যে একটা উদ্বোধনের অনুষ্ঠানে, শিলান্যাসের অনুষ্ঠানে, সাধারণ মানুষের চোখের সামনে, এবং 2 জন মানুষ, তার মধ্যে অঞ্চল সভাপতি আছে, কার্যত আশঙ্কাজনকভাবে হাসপাতালে তারা ভর্তি। গ্রেফতার তো শূন্য, কিছু পেল পুলিশ? একেবারেই গ্রেপ্তার এখনো পর্যন্ত শূন্য, শুধু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু এলাকার মানুষরা জানাচ্ছেন তারা কতটা আতঙ্কে রয়েছেন। এবং পুলিশের তরফ থেকে আমরা দেখতে পেলাম যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোন জায়গা থেকে শিলান্যাস হয়েছে বা সেই ফিতের অংশটা কোথায় পড়ে রয়েছে। পুলিশ চলে যাওয়ার পরে সেই ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি, তারা স্পষ্টত জানাচ্ছেন যে তারা সেখানে উপস্থিতি ছিলেন না। তাহলে এই জিজ্ঞাসাবাদে আলটিমেটলি বলা যায় যে সেরকম ফল কিছুই পাওয়া গেল না। জিজ্ঞাসাবাদ মানে এই তো ফুটেজ আছে, এ তো চ্যানেলে সে মোবাইলের ফুটেজ চলছে, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে কোথায় এক্স্যাক্টলি, কোথায় স্পট, কি ঘটনা ঘটেছে তো দেখা যাচ্ছে। আমি বলছি যে একটাই বটম লাইন হয়, একটাই প্রশ্ন হয়, এখনো পর্যন্ত কোনো লিড কি পাওয়া গেছে? গ্রেফতার তো শূন্য। কারা করলো এবং যারা আহত হলেন রক্তাক্ত অবস্থায়, যে কর্মী বললেন, একদম নাম করে বললেন যে অমুক তৃণমূল কর্মী করেছে ইত্যাদি, তাদের গ্রেফতারের তার মানে সেই দিকেই কি পুলিশ এগোচ্ছে নাকি তারা অন্য কোনো লিড পেয়েছে? এই তো প্রশ্ন একটাই। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, সেইভাবে লিড নেই বললেই চলে। এবং পুলিশের তরফ থেকে ঘটনাস্থল এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই জায়গাগুলো তারা বারংবার এসে দেখছেন, কিন্তু কোনোভাবে কোনো প্রত্যক্ষদর্শী বা কারোর বক্তব্যে সঙ্গে সঙ্গে যে কাউকে ধরতে হবে বা কাউকে গ্রেপ্তার করা যাবে বা করা হয়েছে এরকম তথ্য এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না। তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান নিচ্ছেন। একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এই গলিতেই, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন। ভাইরাল ভিডিও যেগুলো হয়েছে সেই ভাইরাল ভিডিওগুলো তারা খতিয়ে দেখছেন। এবং একটা বিষয় যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে একটি বুলেট তারা ইতিমধ্যে সিজ করেছেন এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজ করা হচ্ছে। কিন্তু এতগুলো ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা কিন্তু শূন্য, শুধু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আমি বলছি যে দুটো শব্দ সরিয়ে রেখেছিলাম না, কামাই আছে। আমি বলছি অনেকে বলছেন যে এই এত হিংসা, এর পেছনে রাজনীতি, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে একেবারে মধুভাণ্ড, অর্থ। অনর্থর মূল অর্থ বহুদিন ধরেই, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়ার বালি, কখনো বীরভূমের বকটুই, কলকাতার ধাপা অঞ্চল, বারবার যে হিংসার ঘটনাগুলো ঘটছে তার পেছনে একেবারে সরাসরি অনেক বেশি অঙ্কের অর্থনৈতিক কারণ রয়েছে। দেখুন,
অর্থ নিয়েই যাবতীয় লড়াই, কোথাও সিন্ডিকেট তো কোথাও কাটমানি, কোথাও তোলাবাজির ভাগ নিয়ে লড়াই তো কোথাও এলাকার দখলদারি, কিংবা ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। দিকে দিকে তৃণমূলের মধ্যে রক্তারক্তির নেপথ্যে সেই টাকা। বর্তমান রাজনীতিতে অর্থের পাহাড়ের নিচে চাপা পড়ে নীতি আদর্শের এখন হাঁসফাঁস করা অবস্থা। দিকে দিকে খুন হচ্ছেন তৃণমূল নেতারা, আবার অভিযুক্ত সেই তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ বারবার একই ছবি। সাত সকালে কেউ বাড়ির কাছে, কেউ শিলান্যাস অনুষ্ঠানে, কাউকে গুলি করে, কাউকে ইট দিয়ে থেতলে, নৃশংস খুন। নতুন বছরের সবেমাত্র 14টা দিন কেটেছে, তার মধ্যে শুধু মালদাতেই তৃণমূলের একাংশের প্রতিহিংসার শিকার তৃণমূলের নেতাকর্মী। সম্প্রতি খাস কলকাতার বুকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তার আগে বীরভূমের বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানকে বোমা মেরে গুলি করে খুন করা হয়। গত বছর ডিসেম্বরে দক্ষিণ 24 পরগনার কুলপিতে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। খুনে স্থানীয় তৃণমূল বিধায়কের দিকে আঙুল তোলেন তৃণমূলেরই সংখ্যালঘু সেলের সভাপতি। তার আগে নভেম্বর মাসে উত্তর 24 পরগনার ভাটপাড়ার জনবহুল এলাকায় চায়ের দোকানে ঢুকে রীতিমতো ফিল্মি কায়দায় খুন করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে। পুলিশ দাবি করে ভাইয়ের খুনের বদলা নিতেই অশোক সাউকে খুন করে তৃণমূল সমর্থকের ভাই সুজল প্রসাদ। 2024-এর শুরুর দিকে সালারের তৃণমূল কর্মী আলাই শেখকে বোমা মেরে খুন করা হয়। খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সোজাসুজি স্বীকারও করে নেন খোদ তৃণমূল বিধায়ক। গত বছর জুলাই মাসে উত্তর দিনাজপুরের ইসলামপুরে জাতীয় সড়কের ধারে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। সেই ঘটনাতেও গ্রেপ্তার হন তৃণমূল কর্মী। 2013 সালে ধাপায় তৃণমূল নেতা অধীর মাইতির খুনের ঘটনায় অভিযোগ ওঠে তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে। এর আগে 2011 সালে বালির তৃণমূল নেতা তপন দত্তকে গুলি করে খুনের ঘটনাতেও অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদেরই বিরুদ্ধে। নিজেরা মারপিট করে মরছে। এটা মরেছে একটা ডন, ওখানকার মাফিয়া ত্রাস। পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত। পুলিশের কাজ যদি এটা হয়, প্রত্যেকটা এইসব থানার ওসিরা আইসিরা মাসে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা করে তোলে। কোনো দলের কোনো আদর্শগত অবস্থান ঠিক না থাকে, কোনো নীতি নির্দিষ্ট না থাকে এবং তদনুযায়ী দলের কার্যকলাপ পরিচালিত না হয়, তাহলে যা কিছুই ঘটতে পারে। যেই সব ঘটনাগুলো ঘটছে বোধহয় তারই প্রতিবিম্ব। একের পর এক ভোটে বিপুল জয় পাচ্ছে তৃণমূল। ক্রমাগত বহরে বাড়ছে দল, দিকে দিকে টাকার ছড়াছড়ি। আর তাই কি মধুভাণ্ডের লড়াইয়ে জয়ী হতে কোনো খুনিতেও পিছপা হচ্ছে না শাসক দলের নেতাকর্মীরা। তৃণমূল কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তো গত কয়েক সপ্তাহে তো আমরা দেখেছি সেটা। এগুলো তো একেবারে সিপিএমের সময় কটা সিপিএম হামলা করার পর ধরা পড়েছে। বিজেপি জমানায় কজনকে ধরেছেন বিজেপি রাজ্যগুলোতে। ফলে এই কথাগুলো একদম মানে ভিত্তিহীন কথাবার্তা। একটা কথা প্রায়শই নেতা মন্ত্রীদের মুখে শোনা যায়, বিরোধী শূন্য রাজনীতি। গত 14 বছরের তৃণমূলের আমলে বিশেষ মাথা তুলে দাঁড়াতে পারেনি বিরোধীরা। কিন্তু দলের মধ্যেই যা চলছে তা কি তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে কম অস্বস্তির? শীর্ষ নেতৃত্ব কি রক্তারক্তিতে লাগাম টানতে পারছে না, নাকি চাইছে না? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতিতে নানা সময় নানা ট্রেন্ড দেখা যায়। এখন ট্রেন্ড কি দলের মধ্যে একটা লবি আরেকটা লবিকে খুন করছে? আমি বলছি কোথায় কোথায় সংঘাত হচ্ছে ইস্যুগুলো বিভিন্ন জেলা করে যদি সাম আপ করা যায়, কোথাও জমি দখলের লড়াই, কোথাও রেলের ওয়াগান থেকে মাল খালাসের লড়াই, কোথাও এলাকা দখলের লড়াই, কোথাও ক্ষমতা দখলের লড়াই, কোথাও একেবারে পদ নিয়ে লড়াই। লক্ষ্য রাখবেন, এই মালদাতেই একেবারে বলা হয়েছিল, যিনি মারা গেলেন সেই বাবলা সরকারের স্ত্রী বলেছিলেন যে বাবলা সরকারকে বড় পদ দেওয়ার কথা হয়েছিল, সেই জন্যই কি সরিয়ে দেওয়া হলো আমরা জানি না উত্তর। কিন্তু একেবারে পরিষ্কার কৌস্তব কুণাল ঘোষ বললেন যে তৃণমূল আমলে জিনিস হলে তৃণমূলও যদি যুক্ত থাকে, তৃণমূল ব্যবস্থা নেয়, সিপিএম নেয় না, বিজেপি নেয় না। 2011 সাল তোমার আর্কাইভ থেকে বের করতে পারো, মিড জুলাই বা মিড আগস্ট মালদা এই জেলাতে প্রায় 6 জন প্রসূতির মৃত্যু ঘটল। মুখ্যমন্ত্রী ছুটে গেলেন 2011 সালের মিড আগস্টে। মুখ্যমন্ত্রীর প্রথম ভার্সানটা ছিল এই মহিলারা যখন কনসিভ করেছিল তখন বামফ্রন্ট আমল ছিল। আমি খুশি হতাম হয়তো রাহুলদা বা মুখ্যমন্ত্রী বলতে পারেন যারা তৃণমূলের খুন হচ্ছেন, যারা মারছেন, তারা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় জন্মেছে।
জোকস অ্যাপার্ট, আমি বলবো 2012 সাল বর্ধমানের দেওয়ানদিঘিতে আমাদের দুই নেতা প্রদীপ্তা প্রাক্তন বিধায়ক এবং বর্ষিয়ান নেতা কমল গায়েনকে রাস্তায় থেতলে মিছিল করার অপরাধে খুন করেছিল তৃণমূল কংগ্রেস। তখন অনেকে হাততালি দিয়েছিলেন। আমরা তখনই বলেছিলাম কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের মাংস ছিঁড়ে কুবলে খায়, তার প্রতিবেদনে আমরা দেখেছি। জেলাটার নাম কিন্তু সুমনদা আর মালদা নেই, জেলাটার নাম হয়েছে এখন মাল দেয়। কে কাকে মাল দিচ্ছে, কে কাকে মাল দিচ্ছে না, তার ওপর তৃণমূলের বেঁচে থাকা নির্ভর করছে। পরপর দুটো খুন সেটা কিন্তু প্রমাণ করে দিল। বাবলা খুনের পর, বাবলা খুনেও যে তোমার বাড়তি সময় দেবো, আমি বলছি যে অন্যতম যাকে গ্রেফতার করা হলো স্বপন শর্মা, তোমাদের আমলে যিনি মন্ত্রী ছিলেন তার ঘনিষ্ঠ ডান হাত বলে পরিচিত শৈলেন সরকারের। এরকম বলে দেওয়া যায় কোনো কথা? কি পুলিশই বলে, তৃণমূল কংগ্রেস পুলিশ তো বলবেই এই কথা, পুলিশ তো বলবেই। পুলিশ আজকে দেখলে না, পুলিশ আজকে কি বললো, আজকে পুলিশ বুলেট খুঁজছে। আমাদের রাজ্যে পুলিশ এখন দুষ্কৃতি খোঁজে না, পুলিশ মৃতদেহ থেকে বুলেট খোঁজে। বাবলা খুনের পর মুখ্যমন্ত্রী টুইট করলেন, আজকে করলেন না কেন? সংক্রান্তিতে পিঠে খাচ্ছিলেন, মানে ওর পিঠে খাচ্ছিলেন, জানি না, বলতে পারবো না। নাকি বাবলা পার্সেন্টেজ পাঠাতো মুখ্যমন্ত্রীকে, আর আজকে যারা গুলি খেয়েছে তারা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পার্সেন্টেজ পাঠায় না। আমি বলবো তৃণমূলের নেতাদের, মানে রাহুলদাকে তো খুব সতর্ক হতে হবে। রাহুলদা আমার দাদার মতো। এখন তৃণমূলের নেতাদের বাঁচতে গেলে শুভময়দাকে নকল করতে হবে। শুভময়দার মতো জিরো ফিগার যদি তৃণমূল কংগ্রেস করতে পারে, তাহলে টার্গেটটা করতে দুষ্কৃতীদের সময় লাগবে। তাই শুভময়দার মতো জিরো ফিগার করতে হবে, কিন্তু জিরো ফিগার করতে পারবে না। এখন তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনারা জানেন যে জেলে যিনি আছেন আমার অঞ্চলের বিধায়ক, আমি খুব অল্প ভোটে তার কাছে হেরেছিলাম, ওনার তো জুতো ফিতে বাঁধার জন্য লোক লাগতো। এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নত হতে পারেন না, কারণ নিজের জুতোর ফিতে বাঁধতে পারেন না। তৃণমূল কংগ্রেসে এখন সব হেভিওয়েট। তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেসের কেন কোনো রাজনৈতিক দলের একজন কর্মী, নেতা, সমর্থকের মারা যাওয়াটা ভয়ঙ্কর, কেন পুলিশ আটকাতে পারে না রাহুল? না, আমি জিজ্ঞেস করবো এই যে বললো না যে এক্ষুনি, আমি ছোট্ট কথা বলি, নিশ্চয়ই তালডাংরার মনোরঞ্জন পাত্র খুনের জন্য অভিযুক্ত জেল খেলেছে, সে কত পাঠাতো বুদ্ধবাবু, এটা আমার জিজ্ঞেস করতে হবে। এই যে বলছে না পাঠাতো, তো এটা কৌস্তব বলতে পারবে। প্রথম কথা এটা ঠিকই যে কেন আটকানো যাচ্ছে না। আমি তোমাকে বললাম আবারও, যারা পার্টির কথা বলে তথাকথিত মানুষ, এবং তুমি অর্থনীতির কথা বললে আমি মানছি, এটা অর্থনীতিটা কিন্তু আমি ধরে নিচ্ছি পার্টির লোক মারেনি, সুপারি কিলার মেরেছে, তাকে কেন আটকাতে পারছেন না? অর্থনীতির কথা যেটা বলছো, বিধায়ক বলছেন যে পুলিশের ইন্টেলিজেন্স নেই, কোথাও ডেফিনেটলি অর্থের ব্যাপার আছে, কিন্তু সেটা শুধু তৃণমূল কংগ্রেস ওরিয়েন্টেড নয়। আমার কথা হচ্ছে সেখানে দাঁড়িয়ে 5 কোটি টাকা আসে রাহুল, 5 কোটি, একদম না, পুলিশের হয়তো সমবায় নিয়ে এই মারপিট হয়। আমি লোকসভা বিধানসভা বাদ দিচ্ছি, আচরণ করছে তা নয়, ঠিক আছে, বিজেপি মনোরঞ্জন পাত্রকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি বলছি 2010 সাল শোনেন, আশুতোষ কলেজের বাইরে ওদিকে শবন করে খুন হয়ে গেল, সৌভিক হাজার চোখ চলে গেল। আমি বিদেশে আমার মামলা হয়েছিল, বহু মিথ্যে মামলা ফাঁসানো হয়েছিল। আমি দেখান এই ভায়োলেন্সটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা আমাদের পশ্চিমবাংলা সমাজ এবং রাজনীতিতে যা যা ঘটছে এটা তারই একটা অংশ। আমি মনে করিয়ে দেবো বহু চর্চিত, কারণ সেই নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম। 2021-এর বিধানসভা নির্বাচনের পর কটা মানুষ মারা গেছে, খুন হয়ে গেছে বিজেপি করার অপরাধে, তাদের চোখের জল কিন্তু এই দলটার উপর পড়ছে। কিন্তু সেই খুনগুলো তদন্ত যারা করছে, সেই এজেন্সি, সেই সিবিআই যারা বিরাট করে অভিযান করতো, দু একটা খুনিও গ্রেফতার হয়েছিল। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? আমি বলছি এই কথা আসবে। হ্যাঁ, ইতিমধ্যে বিশ্বনাথ চক্রবর্তী সেটিং এর কথা বলেছেন, আমি আসবো, কিন্তু তার আগে ভায়োলেন্সের, যখন একজন ক্যাবিনেট মন্ত্রী, যে কিছুদিন আগেও ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, কারামন্ত্রী ছিলেন অখিল গিরি, তিনি আরেকটা গোষ্ঠীকে প্রকাশ্যে বোমা মারার হুমকি দেন, আমি বলছি সেই হিংসা, সেই সন্ত্রাস নিচুতলায় সঞ্চারিত হবে না? দেখুন, মালদায় গুলি, পূর্ব মেদিনীপুরে বোমা মারার হুমকি, মালদায় শাসকের সঙ্গে শাসকের লড়াইয়ে খুন, আর পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিধায়কের অনুগামীদের বোমা মারার হুমকি দিলেন খোদ তৃণমূল বিধায়কই অখিল গিরি, যিনি রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী, রামনগরের দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক।
কাঁথি সমবায় ব্যাংকে ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল। 108 আসনের কাঁথি সমবায় ব্যাংকে 101টি আসন পেয়ে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্যে থেকে 15 জন বসবেন ডিরেক্টর পদে। কিন্তু ডিরেক্টর নির্বাচন কিভাবে হবে সেই নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে মতানৈক্য। ডিরেক্টরদের দৌড়ে মনোনয়ন জমা দেওয়ার মাঝেই সোমবার দলের তরফে 15 জন নতুন ডিরেক্টরের তালিকা প্রকাশ করা হয়। এমনকি এই তালিকা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এর মাঝেই মঙ্গলবার ফের মনোনয়ন জমা দেন আরও 11 জন তৃণমূল সমর্থিত বিজয়ী সদস্য। মঙ্গলবার এ নিয়ে পরিস্থিতি তেতে ওঠে। এদিন অখিলগিরি যখন কাঁথি পোস্ট অফিস মোড়ের সামনে দাঁড়িয়ে তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অখিলগিরিকে দেখে চিৎকার করতে থাকেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামীরা। এতেই মেজাজ হারান প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরি। দলের আরেক বিধায়কের অনুগামীদের উদ্দেশ্যে হুমকি দেন, বম্ব চার্জ করে দেব। পাল্টা ধেয়ে আসে বিদ্রুপ। ফের বোমা মারার হুমকি দেন রামনগরের তৃণমূল বিধায়ক। এরপর তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। আমি টাউনে ছিলামই না, আমি পৌষ সংক্রান্তি মেলা উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলাম জুনপুটে। যাই হোক না কেন, এই ধরনের ঘটনা ঘটাটা সমীচীন বা বাঞ্ছনীয় নয়। নিশ্চিতভাবে দলগতভাবে জানানো হবে। গুলি বোমার এই লড়াই কি থামাবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? ঋত্বিক প্রধান, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি শুভময়দার কাছে যাবো। শুভময়দা একজন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, আর কি নিয়ে এই বিবাদটা যে সমবায় নির্বাচনে বোর্ড দখল নিয়ে? আমি খানিকক্ষণ আগে গ্রাম পঞ্চায়েতের কথা বলছিলাম, সেখানে 5 কোটি আসে। আমি বলছি গ্রাম পঞ্চায়েত না, পঞ্চায়েত সমিতি নয়, বিধানসভা লোকসভা বাদ দিলাম, পুরসভাও নয়, একটা বোর্ড গঠনের জন্য দলের অন্য গোষ্ঠীকে বলছেন যে বোম চার্জ করে দেব দিন দুপুরে। আমি বলছি কোথায় কোন সমবায় যেখানে বিরোধীদের কার্যত তৃণমূল দুর্মুষ করে জিতেছে? এইখানে আরেকটা গোষ্ঠীকে, তৃণমূলের আরেকটা গোষ্ঠীকে বলতে হচ্ছে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীকে। শুনবাবু, তৃণমূল সমর্থকদের সুস্থতা কামনা করি এবং দলটিরও। ভাবুন, একজন মন্ত্রী, তার দিকে কিভাবে মানুষ চোর চোর বলে স্লোগান দিচ্ছে। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি বোম মারার হুমকি দিচ্ছেন। একটা আমাদের রাজ্যের অবস্থাটা একটু ভাবুন। সত্যি সিপিএম আমলে অনেক গোলমাল হয়েছে, তার আগে 72 আমরা দেখেছি, সেই সময় অতি বামদের ওপর অত্যাচারের খবর আমরা শুনেছি। কিন্তু রাজনীতিটা তৃণমূল কংগ্রেস যে জায়গায় এনে নামিয়ে দিয়েছে মোটের ওপর, তাতে এরপর হবে কি, তৃণমূল কংগ্রেস তলায় ট্যাগলাইন জন্মিলে মরিতে হবে। যে জায়গাটায় তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে সেই জায়গাটা এমন একটা পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার কথা বলছেন বিরোধী নেত্রী হিসেবে, কোনো রকম দায় দায়িত্বের ব্যাপারই নেই। একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি, তিনি বলছেন জাকির শেখের কথা। তৃণমূল কংগ্রেসের মঞ্চ বাঁধাটা বন্ধ করতে হবে রাহুলদা, কারণ তৃণমূল কংগ্রেস মঞ্চ বাঁধলেই সিপিএম, বিজেপি আর কংগ্রেস থেকে লোক গিয়ে যোগ দিচ্ছে। এই খুনোখুনি তো তৃণমূলের কেউ করছে না, সিপিএম, কংগ্রেস এবং বিজেপির লোকরা করছে। ফলে মঞ্চ বাঁধা বন্ধ করলে আপনাদের এই সমস্যাটা কমবে, কারণ মঞ্চ বাঁধলেই এটা হচ্ছে। শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের হেলমেট পরতে হচ্ছে, মাথায় ঢিল পড়ার ভয় নয়, ঢিল পড়ার পর লোকে যদি তৃণমূল কংগ্রেস বলে দাগিয়ে দেয় তার ভয়। এত মানুষের সমর্থন, এত মানুষ সৎ তৃণমূল সমর্থক যারা ভোট দিচ্ছেন, আর দলটার কর্পোরেটাইজেশনের মাধ্যমে কোনো রকম নিয়মনীতির বালাই নেই, একেবারে ল ইমপ্লিমেন্টিং অথরিটি, তাদের ইনঅ্যাকশান, কোনো রকম কথা শোনা যাচ্ছে না। সঠিক কথা কি শোনা যাচ্ছে? বিকেলের দিকে বলা হচ্ছে যে ওই মৃতদেহে গুলি নেই। এইটা সারাদিনের তদন্তের ফল। একটা মানে প্রায় ওই রকম শোনালো, ও শরবতে বিষ নাই। আইনের যে শাসনের কথা আসছে, সেই আইনের শাসন সেটা তৃণমূল কংগ্রেসের সরকার তারা এস্টাবলিশ করতে পারেনি। এখন এরপর বলবেন কেন আপনারা তো বাড়ির থেকে আসছেন, টিভি স্টেশনে এসে এত বক্তব্য রাখছেন, বাড়ি ফিরে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে সেটা কিন্তু নয়। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এই ধরনের বিপদের মধ্যে তাদের রাস্তায় এরকম একজন প্রাক্তন মন্ত্রীকে এইভাবে লোকে একেবারে যাচ্ছে তাই বলছে, গোটা বিষয়টায় মাথাকে নিয়ে আলোচনা হচ্ছে, এদিকে তৃণমূলের একজনের মাথাটা থেঁতলে যাচ্ছে। এই যে আয়নার সামনে দাঁড়ালে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই গোটা রাজ্যে নিজেদের কোন জায়গায় প্লেস করতে চাইছে? একটা রাজনৈতিক দল, সোশ্যাল ডেমোক্র্যাট একটা ভাবনা আছে, অনেকগুলো এমপির আসন আছে, এখানে সামনের নির্বাচনে বারবার শুনছি 250 আসন পাবেন।
পেয়ে হবেটা কি? এই রাজ্যের কিছু নিম্নবিত্ত মানুষের কাছে কিছু প্রকল্প পৌঁছে দেয়া সত্যি একটা পথ, কিন্তু তার বাইরে চরম দুর্বৃত্তায়ন, এবং তাই নিয়ে কোনো রকমভাবে দলে আলোচনা হচ্ছে না। একটা রাজনৈতিক দল তো আপনাদের, সেই দলটার মধ্যে তো আপনি গিয়ে তো বলবেন যে আচ্ছা এটা কি হচ্ছে, এরকমভাবে রোজ টেলিভিশন চ্যানেল লোকে বলছে আমাদের দলে কি পদক্ষেপটা কি নেওয়া হচ্ছে, আবার চারটি কথা হবে, আপনাকে সেই একেবারে কোনোভাবে একটা ডিফেন্স করতে হবে, আপনি পেছনের পায়ে খেলতে খেলতে হিট উইকেট হয়ে যাবে, পা উইকেটে ঠেকে গিয়ে, এইভাবে কতদিন চলবে রাহুল দা? আপনারা তো বলবেন একটার পর একটা মানুষের, সবথেকে বড় কথা একটার পর একটা মানুষের প্রাণ ঝরে যাবে। সৌম্যদা বলি একটা, এটা যেমন কোথাও দাঁড়িয়ে সৌম্যদা এস্টাবলিশ করতে চাইলেন যে এখানে নৈরাজ্য চলছে, অ্যানার্কি চলছে, আইনের শাসন নেই, এত মানুষ এখানে দাঁড়িয়ে এই দলটাকে সমর্থন করছে কি? ছবিটা দেখে তোমার মনে হচ্ছে যে মালদাতে আইনের শাসনের ছবি ভারতবর্ষে নৈরাজ্য চলছে, সেই জন্য পশ্চিমবঙ্গেও নৈরাজ্য চলবে। আমি এখানে শুভমদা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার কথা বলছেন বিরোধী নেত্রী হিসেবে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা কল্পনা করুন তো যে আমাদের এই রাজ্যে এই স্যালাইন নিয়ে যা হচ্ছে সেইটা, মানে অর্থাৎ সরকারি হাসপাতালে যা হয়েছে সেইটা, অথবা মালদায় পরপর 12 দিনের ব্যবধানে এই ঘটনা ঘটেছে এবং রাজ্যের বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি করতেন তিনি? আমি বলছি কিভাবে প্রত্যেকটা জায়গায় ছুটে যেতেন এবং গর্জন করে উঠতেন, বিরোধী আন্দোলনকে অন্য স্তরে অন্য পর্যায়ে নিয়ে চলে যেতেন। আমি দুটো ছোট্ট উদাহরণ দিই, একেবারে অনেকের ভুলে যেতে পারেন। 2007 সালের 23 জানুয়ারি, যেখানে পরের পর বামফ্রন্ট সরকারের একটা ইস্যু, তার ভেতরে ওই জাল কিট কেলেঙ্কারি ছিল, জাল কিটের ইস্যু হেলথ রিলেটেড, এছাড়া শিশু মৃত্যু থেকে জমি লুট, পরপর এক একটা ইস্যুতে কিভাবে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2007 সালের 23 জানুয়ারি। জাল কিট থেকে শিশু মৃত্যু থেকে জমি লুট থেকে উগ্রপন্থীদের মরুদ্যান তৈরি করা থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। এই ছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি যখন শাসক হলেন 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম সাংবাদিক সম্মেলন, আমি আর্কাইভে দেখছিলাম, এই শান্তি শৃঙ্খলা যেটা মালদায় 12 দিনের পরপর দুটো ঘটনা কার্যত নস্যাৎ করে দিল, শুধু শান্তি শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। আগামী দিনও শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, যারা অশান্তি করার চেষ্টা করবেন বা করার চেষ্টা করবে, আমরা সবাইকে বলেছি শান্তি রক্ষা করতে বলুন, শান্তির সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। বিশ্বনাথ, এর পাশে আজকের বিরোধীদের রাখুন মালদায়, যেখানে শিবরাত্রির সলতের মতো একমাত্র কংগ্রেসের এমপি আছে ঈশা খান চৌধুরী, মালদা দুটো সিটের একটাতে, কিংবা এই স্যালাইন নিয়ে যা চলছে, কি বিরোধীদের ভূমিকা কি? দেখুন, লাস্ট কয়েকটা বছর ধরে আমি আপনাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছি যে রাজ্যে বিরোধী নেতা থাকলেও বিরোধী দল নেই। আজকে দেখছি অনেকেই সোশ্যাল মিডিয়াতেও সেই হেডলাইন ইউজ করছে। আমি আপনাকে দিনের পর দিন বলেছি যে পশ্চিমবাংলায় বিরোধী দল মারা গেছে, এই শব্দটাও আমি বারবার ব্যবহার করি। এবং পশ্চিমবাংলায় মানুষের যে দুঃখ কষ্ট না, তার একটা বড় কারণ বিরোধী দল নেই বলে। মানে সত্যি একটা ডেমোক্রেসিতে যদি পশ্চিমবাংলার মতন একটা হিংসাত্মক রাজ্যে, যেখানে গণতন্ত্র থাকে না, যেখানে বিরোধী শূন্য করা হয়, সেখানে যদি একটা লিডারশিপ না থাকে, সেখানে যদি অর্গানাইজেশন সেট করে থাকে, এবং সেখানে যদি দিল্লির অমিত শাহ, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটিং থাকে, আর অন্যদিকে বামেরা যদি শুয়ে পড়ে, তাহলে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য মানে বাড়তে থাকবে। এই কনটেক্সটে আমি তিন চারটে প্রশ্ন রাখতে চাই একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে। সেটা হলো যে আপনি 12 দিন আগে যে এসপিকে অপদার্থ বললেন, আজকে সেই জেলাতেই এই ধরনের একটা ব্রুটাল মার্ডার হলো, ওই এসপিকে আপনি 12 দিন রাখলেন কেন? আজকে এই তৃণমূল কংগ্রেসের নেতার মৃত্যুর জন্য বা কর্মীর মৃত্যুর জন্য আপনি দায়ী নন? আপনি কেন প্রশাসনে একটা অপদার্থ লোককে নিজেই আইডেন্টিফাই করলেন, অ্যাসেস করলেন, তারপরে আপনি কি করে রাখলেন? তাহলে এই মৃত্যুর দায়টা আপনি কেন নেবেন না? আপনাকে কেন দায়ী করা হবে না? দ্বিতীয় যে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে যখন দিনের পর দিন আমরা এই কথাগুলো বলবার চেষ্টা করেছি যে বিপুল পরিমাণে টাকার বিনিময়ে আপনার দলের লোকরা কিন্তু লুট করছে কার্যত, তখন আপনি দিনের পর দিন বলেছেন যে এটা কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যাচার করবেন না। আপনি আজকে দেখতে পাচ্ছেন যে আপনার দলে মানে যে গোষ্ঠীগত লড়াই, হিংসাত্মক লড়াই, মৃত্যুর বিনিময়ে লড়াই হচ্ছে,
কিন্তু আপনাকে চোখে দেখতে হচ্ছে কিছু অসহায় উপায়। এবং এই কনটেক্সটে আমি মানে সুপারের কনটেক্সটে বলছি যে তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী সুপারকে চেঞ্জ করতে পারছেন না। তার কারণটা হলো মুখ্যমন্ত্রী নিজেই প্রেস কনফারেন্স 12 দিন আগে বলছিলেন যে রাজীব কুমারকে উদ্দেশ্য করে বলছিলেন যে পুলিশে তোমরা কিন্তু লবিবাজি করো। তার মানে এত লবি শক্তি যে রাজীব কুমার ওই এসপিকে রেখে দিলেন। মুখ্যমন্ত্রীর উপরেও কি ক্যাবিনেটের উপর সুপার ক্যাবিনেট? এই প্রশ্নটা রাখতে চাইছি যে মুখ্যমন্ত্রীর উপরেও কি মানে শক্তিবান। এবং একই সাথে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুমনদা, যে এই অপদার্থ হোক আর যাই হোক এই প্রশাসকদের রাগে কেন? কারণ এরা পলিটিক্যাল পারপাস সার্ভ করে। এই লোকগুলোর আন্ডারেই যখন পঞ্চায়েত নির্বাচন হয় লুট হয়, এই প্রশাসন নীরবে সেগুলো দেখে। পুরসভার নির্বাচন হয় লুট হয়, এই প্রশাসন দেখে। এই প্রশাসনের মাধ্যমে আমাদের রাজ্যে পুলিশ উচ্চপদস্থ পুলিশ কর্তারা বদল হন শুধু ইলেকশনের সময়, যখন ইলেকশন কমিশন দায়িত্ব নেয়। তার মানে কি পলিটিক্যাল আমার রাজনৈতিক শক্তিটা ওই জেলায় থেকে যায়, এই সব নেতা এই সময় আধিকারিক। তাতে যদি তৃণমূল কংগ্রেসের 2-4 জন মারা যায় যাক, কিন্তু আমার রাজনৈতিক যে ক্ষমতা ওই জেলায়, আমার যে রাজনৈতিক ক্ষমতা যারা সার্ভ করে যে সমস্ত অফিসার, তাদের অবদার্থ জানলেও আমি তাকে রেখে দিব। এবং এই একই সাথে আরেকটা জাস্ট আমি একটুখানি বলছি, আপনি বারবার বলছিলেন তো যে ভাগের রাজনীতি, সত্যি ভাগের রাজনীতি, কিন্তু দেখুন সবচেয়ে এফেক্টিভ কে হচ্ছে? এগুলো তো রাজ্য সরকারের যে 3 লক্ষ কোটি টাকার যে বাজেট, বিভিন্ন বরাদ্দের, এই যে আজকে উদ্বোধন করতে গিয়েছিল, গরিব মানুষের টাকা তৃণমূলের নেতারা লুটপাট করছে। এবং এই সবচেয়ে বেশি এফেক্টেড কে হচ্ছে? এই রাজনীতির সবচেয়ে এফেক্টেড হচ্ছে গরিব মানুষগুলো। আর এবং আপনি বারবার প্রশ্ন খুঁজছিলেন যে কেন এই হিংসার রাজনীতি থেকে মুক্তি পাই না, তার কারণ হিংসা শাসক দলের একটা বড় দায়িত্ব হিংসার রাজনীতি থেকে মুক্ত করা করছে না। এবং আজকে দাঁড়িয়ে এসপির কথা বললো, যদি কাউকে পরিবর্তন হতো, আবার যদি ঘটনা ঘটতো, তখন উল্টো কথা আসতো। এইভাবে প্রশাসন মুখ্যমন্ত্রী অপদার্থ রাখাটা ঠিক ছিল, তাহলে তুমি বলছো ইয়েস অর নো? মুখ্যমন্ত্রী অপদার্থ বলার পরও তার চেয়ারে রাখাটা ঠিক ছিল, ঠিক সিদ্ধান্ত। সেটা কি করে জানবে তুমি? আজকে দাঁড়িয়ে মানে আজকে 12 দিন পর যে ছবিটা দেখছো সেটা বুঝতে পারছো না। জনগণ বলছে মুখ্যমন্ত্রী অপদার্থ কথা, অপদার্থ মুখ্যমন্ত্রী বিশ্বনাথের কথার বাকি অংশগুলোর সঙ্গে একমত, কিন্তু বিরোধী রাজনীতি নিয়ে কিছু কথা বলতেই হবে। আমাদের রাজ্যের হিংসার একটা ধারাবাহিকতা আছে। নানুরে সিপিএম এর লোকজন পিটিয়ে মেরেছিল কিছু গরিব মানুষকে, গড়বেতায় পুড়িয়ে মেরেছিল। এবং সেকে আমি শেষ করব, ওটাকে কাউন্টার করতে গিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টা হিংসার আশ্রয় নিয়েছিল। বিজেপি আমি বিমলদাকে বলবো, স্যালাইন ইস্যুতে যেখানে যাদের সীমিত ক্ষমতা, কংগ্রেস রাস্তায় নেমেছে, বামেরা রাস্তায় নেমেছে, আজকে এসইউসিআই রাস্তায় নেমেছে, স্বাস্থ্য দপ্তর অবরোধ হয়েছে। কোথায় বিজেপি? দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @, প্রচুর মন্তব্য। দ্রুত একটা মন্তব্য নেব। কনিষ্ক মুখোপাধ্যায় তিনি লিখছেন, তৃণমূলের হাতেই তৃণমূল শেষ হয়ে যাচ্ছে। আবরণ দত্ত লিখছেন, দিনে দুপুরে রাস্তার ওপর একের পর এক খুন, আইন শৃঙ্খলা বলে আদৌ কিছু আছে? শৈলেন রায় লিখছেন, অপরাধ করে পার পেয়ে যাচ্ছে বলে এই আততায়ীদের এত দুঃসাহস। কমল রায়চৌধুরী লিখছেন, হাতে হাতে মুড়ি মুড়কির মতো এত অস্ত্র আসছে কোথা থেকে? পুলিশ কি চোখ বুজে বসে আছে? সীমান্ত দাস লিখছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুলিশ সুপার অপদার্থ, তাহলে রেখেছেন কেন? আসবো আরেকটি বিষয় নিয়ে, যে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট কি বলছে এই স্যালাইন কাণ্ড নিয়ে। দেখুন, গত সপ্তাহে প্রথম যখন এই স্যালাইন এবং তা নিয়ে মানুষের মৃত্যু, মামনি রুইদাসের মৃত্যুর কথা আমরা সামনে আনি, তখন অনেকে বিষয়টার গভীরতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আজকে তারা স্পষ্ট বলছেন যে বিষয়টার মধ্যে এত স্তরে দুর্নীতি এবং আপত্তিকর ঘটনা, তার শেকড় যে কোথায় পৌঁছবে, অথবা উল্টোভাবে অন্য উপমায় বলা যায় যে ওই হিমশৈলের চূড়ার কতটুকু সামনে এসেছে আর কত বিপুল অংশ যে তার পেছনে রয়ে গেছে, তা নিঃসন্দেহে সবাই অপেক্ষা করছে জানার। কিন্তু সেই উত্তর কে দিতে পারবে? সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সিআইডি তদন্তভার গ্রহণ করেছে, আজকে তারা মেদিনীপুর পৌঁছেও গেছে। কিন্তু এখনও পর্যন্ত এই যে 13 জনের বিশেষজ্ঞ কমিটি, তারা কি বলছে? এই ইনজেকশন এবং এই স্যালাইনে কি সত্যি সত্যি গোলমাল ছিল? তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট বলছে ছিল। আমার প্রথম প্রতিবেদন। মা হারিয়েছে একদিনের শিশু,
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 3 প্রসূতি। এই ভয়ঙ্কর অবস্থার জন্য দোষ কাদের? সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রিঙ্গার ল্যাক্টের স্যালাইনের শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তদন্ত কমিটি। সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের পেশ করা তদন্ত কমিটির 5 পাতা রিপোর্টে বলা হয়েছে রিঙ্গার ল্যাক্টেট বিশুদ্ধ না হওয়ায় বিপত্তির কারণ বলে সন্দেহ তাদের। রিপোর্টে বলা হয়েছে প্রসূতিদের অসুস্থতার কারণ হিসাবে আরএল ইনফিউশন এবং অক্সিটোসিন ইনজেকশনের ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। তদন্ত কমিটির কাছে মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন, গত বুধবার 8 তারিখ রাত 10:50 থেকে ভোর 6:50 8 ঘন্টায় 7টি ডেলিভারি হয়। সূত্রের খবর, এই 7 প্রসূতির মধ্যে 2 জনের ক্ষেত্রে দেখা যায় রিঙ্গার ল্যাক্টেট প্রয়োগের সঙ্গে সঙ্গে জটিলতা শুরু হয়েছে। তারপর আরও 3 জনকে দেওয়া হয় এই একই স্যালাইন। তাদের ক্ষেত্রেও যখন একই জটিলতা তৈরি হয় তখন ঝুঁকি না নিয়ে বাকি 2 প্রসূতির পরিবারকে বাইরে থেকে স্যালাইন কিনে আনার কথা বলা হয়। সূত্রের খবর, কমিটির তদন্তে এও উঠে এসেছে যে মেডিসিন বিভাগে রোগীদের ক্ষেত্রে আরএল স্যালাইন প্রয়োগের পরই জ্বর ও কাঁপুনির সমস্যা দেখা গিয়েছে। 10 ইউনিটের বেশি দেওয়া উচিত নয়, তাই 15 ইউনিট পেয়েছে বলে নাকি মা মারা গেছে এবং বাকিদের অবস্থা সংকটজনক। সর্বৈব এটা একটা মিথ্যা কথা, সর্বৈব একটা অবৈজ্ঞানিক কথা। কারণ অক্সিটোসিন একটা হরমোন, সিনথেটিক হরমোন। এই হরমোন বেবি ডেলিভারি হওয়ার পরে, সিজার হওয়ার পরে এটা একটা এসেনশিয়াল মেডিসিন, যেটা মিনিমাম 10 ইউনিট সঙ্গে সঙ্গে দিতে হয়। পরে কয়েক ঘন্টার মধ্যে 30 ইউনিট 100 ইউনিট পর্যন্ত দেওয়া যায়। ফলে এটা এমন ওষুধ নয়, এমন কোনো শৌখিন ওষুধ নয় যে 15 ইউনিট পেয়েছে বলে এই মায়েদের এই অবস্থা। এটা একদম দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা। সূত্রের খবর, তদন্ত কমিটির রিপোর্টে এও বলা হয়েছে প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহার। 5 জন রোগীর ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মাত্রায় অক্সিটোসিন দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসকদের একাংশ এর উল্টো যুক্তিও দিচ্ছেন। কতটা অক্সিটোসিন দিতে হয়েছে, কিভাবে, কেন দিতে হয়েছে, ব্লিডিং থামাবার জন্য কি কি করতে হয়েছে, এই সব ব্যাপারটা তো তাদের, যারা আজ সেদিন যুদ্ধের ক্ষেত্রে ছিল তারা সবচেয়ে ভালো বলতে পারবে। তবে এটা তো আমাদের কাছে খুব পরিষ্কার যে রিঙ্গার ল্যাক্টেট থেকে ইস্যুটা যদি আমি অক্সিটোসিনে বা প্যারাসিটামলে সরিয়ে দিতে পারি, হেলথ সেন্টার থেকে শুরু করে মেডিকেল কলেজ অবধি সর্বত্র এটা নিয়ে যে প্রশ্নচিহ্ন, সেই প্রশ্নচিহ্নটাকে ছোট করে ফেলা যাবে। এবং সেই জন্যই হয়তো এরকম তার পিছনে অক্সিটোসিনের মতো একটা জিনিসকে গুঁজে দেওয়ার চেষ্টা হচ্ছে। চিকিৎসকদের একটা বড় অংশের অভিযোগ, কর্ণাটকের যে সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে একচেটিয়াভাবে অক্সিটোসিন সরবরাহ করে তাদের মান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্র অক্সিটোসিন উৎপাদনের জন্য ওই সংস্থাকে চিহ্নিত করলেও তাদের মান নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন ওঠায় 2019 সালে দিল্লি হাইকোর্ট রায় দেয় অন্য সংস্থাও অক্সিটোসিন তৈরি করতে পারবে। তারপর থেকেই একাধিক রাজ্য অন্য সংস্থা থেকে অক্সিটোসিন কিনতে শুরু করে। সেই সব রাজ্যে প্রসূতির মৃত্যুর হার যথেষ্ট কম, কিন্তু পশ্চিমবঙ্গ সেই পথ অনুসরণ করেনি। কেন? 7ই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেট এই সলিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন। আরএল বাদেও অক্সিটোসিন, এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহুদিন ধরে, এইটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন, মানে রীতিমতো ঝামেলা হয়েছে। যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে। রিঙ্গার ল্যাক্টেটের মান নিয়ে যখন কর্ণাটক সরকার প্রশ্ন তুলল, তখনই কেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর তার প্রয়োগ নিষিদ্ধ করল না? মান নিয়ে প্রশ্ন ওঠায় কর্ণাটকের সংস্থার তৈরি অক্সিটোসিনের ব্যবহার যখন দেশের বিভিন্ন রাজ্য বন্ধ করে দিল, তখন কেন বাংলা সেই পথে হাঁটল না? কোন স্বার্থে, কার স্বার্থে? এই প্রশ্নগুলোর উত্তর কি কোনো দিন পাওয়া যাবে? সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অজস্র প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 22শে মার্চ 2024 যখন কর্ণাটক সরকার এ রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলকে জানালো যে তারা ব্ল্যাকলিস্টেড করছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে, তারপর আমাদের রাজ্য সরকার, যা ঠিকানা অবধি কর্ণাটক সরকার বলে দিয়েছিল যে কোন ঠিকানা থেকে এ রাজ্যের চোপড়ার কোন ঠিকানা থেকে শিলিগুড়ির অফিস ইত্যাদি ইত্যাদি, আমাদের রাজ্য সরকার কি করলো? এরপর যখন একেবারে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের সঙ্গে কর্ণাটক সরকার মিশে রাজ্য সরকারকে, আমাদের রাজ্য সরকারকে জানিয়ে ডিসেম্বরের গোড়ার চোপড়ার ওই কুখ্যাত ফ্যাক্টরিতে একটা রেড করলো, 4, 5, 6, 3 দিন সেই রেড চললো। তারপর রাজ্য সরকার 10ই ডিসেম্বর যখন প্রোডাকশন বন্ধ করার কথা ঘোষণা করলো, তখন থেকে 11ই জানুয়ারি অবধি কেন আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতাল, সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের শরীরে ওই স্যালাইন ঢোকানো হলো?
এ প্রশ্ন আমার থাকবে। পাশাপাশি এই প্রশ্নও থাকবে, আমার প্রথম বক্তার কাছে এই পর্যায়ে আসবো, অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তার। অনিকেত, এটাও কিন্তু পাশাপাশি একই জোরের সঙ্গে জানতে হবে যে সত্যিটা কি, সত্যি সিনিয়রদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তাররা প্রসূতিদের অস্ত্রোপচার করেছিলেন সে রাতে? এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং বিপজ্জনক এবং অপরাধের সামিল। যে কথা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, যে প্রসূতি মায়েদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তাদের অপারেশনের হওয়ার পর পোস্ট অপ রেনাল ইঞ্জুরি হচ্ছে, রেনাল ইঞ্জুরির পর হিমোলাইসিস হচ্ছে, সেখান থেকে একটা ডিআইসি মতন পিকচার ডেভেলপ করছে। একজন জুনিয়র ডাক্তার আন্দোলনকারী হিসেবে ছেড়ে দিন, একজন চিকিৎসক এবং অ্যানাস্থেসিয়ার পিজিটি হিসেবে আরজিকর মেডিকেল কলেজের লাস্ট 3 বছর, যদি আমি যে 3 বছর ছিলাম তার মধ্যে 2023 সালের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, জুলাই মাস, এই 3টে মাসকে আপনি স্বাস্থ্য ভবনের ম্যাটারনিটি ডেথ অডিট জানতে চান, একজন চিকিৎসক হিসেবে আমি এ কথা আপনার স্টুডিওতে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বলছি, এই ধরনের পেশেন্ট প্রোফাইলের গ্রুপ আমরা সেদিন পেয়েছিলাম। গাইনির অবস্টেট্রিক বিভাগের এইচওডি, অ্যানাস্থেসিয়ার এইচওডি, আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা ছিলেন তারা লোকাল অথরিটি, লোকাল কর্তৃপক্ষের গোচরে আনা হয়। তাহলে এই যে প্যাটার্ন অফ পেশেন্ট, যে সেম প্যাটার্নের পেশেন্ট, তাহলে এইখানে আপনি যে প্রশ্ন করছেন তাহলে এখানে সিনিয়র জুনিয়র ছিল কি ছিল না, যে অভিযোগের তীর তুলছেন সেই অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে, ছিল কি ছিল না তদন্ত হতে পারে। সেই তদন্তে যদি না থাকে তাহলে যেটা বেআইনি আপনি বলছেন সেটা সত্যিই বেআইনি, এই নিয়ে কোনো কাউকে গার্ড করার বা করার কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি দ্বিতীয় প্রশ্নে যে জায়গা বললেন যে সত্যটা তাহলে আমরা কোথায় খুঁজে পাবো, একদম তাহলে সত্যটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই এবং একজন চিকিৎসক হিসেবে আমি যেটা মনে করি, যদি এই পথে না আগানো হয় এই ক্ষেত্রেও আমরা সত্য পাবো না। 9 আগস্টের ঘটনার ক্ষেত্রে কি দেখলাম, কলকাতা পুলিশের চোখ দিয়ে সিবিআই দেখছে, তাহলে শুধু সঞ্জয় রায়, এই ছিল তার ঘটনাবলী। আজকে এই জায়গাতে যদি আমরাও দেখি এইভাবে যে শুধুমাত্র সিনিয়র জুনিয়র ছিল, কজন ছিল কি ছিল না, আপনারা তদন্ত করুন, বিষয়টা আলোচনা করুন। আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করবো, শুনুন না। তাহলে হচ্ছে যে জায়গাটা আমরা মনে করছি যে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এই জায়গা হচ্ছে কেন, কারণ এদের মধ্যে একটা ইমিউন মিডিয়েটেড কমপ্লেক্স কোনো ডিজিজ, সেটা আনমার্কস থাকতে পারে, সাব ক্লিনিক্যাল স্টেজে থাকতে পারে। তাহলে এই কজগুলোর যে প্যাটার্ন অফ ডিজিজ, এইগুলো অবস্ট্রাকটিভ কজ, যে কজগুলোর জন্য হ্যামারেজ হতে পারে বা একুট রেনাল ইঞ্জুরি হতে পারে, এই রকমের কোনো কজ নয়, তাহলে নন অবস্ট্রাকটিভ কোনো কজ আছে। তাহলে এই কজটাকে কী রকম অ্যান্টিজেন বা অ্যালার্জেন আসছে, যে অ্যালার্জেন এই ইমিউন মিডিয়েটেড সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, তাহলে এই অ্যালার্জেনটার খোঁজ করতে হবে সহজভাবে, যে স্যালাইন এবং ইনজেকশনে এরকম কিছু ছিল কিনা। কিন্তু আমি বলছি অনিকেত, তাহলে এটা কি প্র্যাকটিস? তার কারণ হচ্ছে, এটাও আমি রাহুলের কাছেই আসতে হবে, যে মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর, কালকে আপনাদের দেখিয়েছিলাম, তাদের নোটিশে কেন বলতে হচ্ছে যে পিজিটি পারফর্ম করতে পারবে না ওটি বাই দেমসেলফ? এই তো খুব স্বাভাবিক ঘটনা। আমি বলছি হঠাৎ 13/1/2025 এটা বিজ্ঞপ্তি করে কেন বলতে হচ্ছে? তাহলে তোমার অভিজ্ঞতা কি বলছে যে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের অপারেশন করা কি আমাদের রাজ্যের প্র্যাকটিস? না, এ কথা আমি কখনোই বলবো না। সরকারি হাসপাতালে, আমি আরজিকর মেডিকেল কলেজের ছাত্র, আমি বলছি ধরো অসত্য কথা বলা উচিত নয়, চুরি করা উচিত নয়, এটা তো আমরা সবাই জানি, এর জন্য তো বিজ্ঞপ্তি দিতে হয় না। আমি বলছি যেটা সম্পূর্ণ বেআইনি তার জন্য রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিতে হয়েছে কেন? এই বিজ্ঞপ্তির জায়গা থেকেই যেটা বলার, যে এনএমসির গাইডলাইন অনুযায়ী আমরা যদি দেখি, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার পিজিডির কি রোল, সেকেন্ড ইয়ার পিজিডির কি রোল, থার্ড ইয়ার পিজিডির কি রোল, একজন ট্রেনি কি করতে পারে, এবং ট্রেনি ইন্ডিপেন্ডেন্টলি যে কাজ করবে, ট্রেনিকে যে ইন্ডিপেন্ডেন্টলি শিখতে হবে, এই কথাও এনএমসির গাইডলাইনে বলা আছে। হ্যাঁ, অবশ্যই সেটা বলা আছে যে আন্ডার সুপারভিশন হতে হবে। তাহলে আন্ডার সুপারভিশন হচ্ছে কিনা এই জায়গাটা প্রশ্ন। একজন জুনিয়র চিকিৎসক ফার্স্ট ইয়ার হিসেবে কি করতে পারে, সেকেন্ড ইয়ার হিসেবে কি করতে পারে, থার্ড ইয়ার হিসেবে ইন্ডিপেন্ডেন্টলি ওটি করতে পারে, এনএমসির গাইডলাইনে পরিষ্কারভাবে বলা আছে। তাহলে যদি এই যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকার সূত্র ধরে বলতে হয়, তাহলে আন্ডার সুপারভিশন যে সিনিয়র চিকিৎসকের থাকার প্রয়োজনের যে জায়গা আসছে, সেই জায়গা মানে কে মনিটর করবে, কে দেখবে, তাহলে ওই হসপিটালের কর্তৃপক্ষকে দেখতে হবে। আরজিকরের ছাত্র হিসেবে আরজিকরের যে ডেটার কথা আমি বললাম, যে ঘটনা ঘটেছে, সেখানে তো এই ধরনের কিছু ছিল না।
তাহলে সেখানে যদি এই ধরনের কিছু না থাকে তাহলে সত্যের কাছাকাছি পৌঁছতে গেলে যেটা কজ সেটা হচ্ছে এমন কিছু অ্যালার্জেন বা আসছে যে অ্যালার্জেনটা একটা কমন ফ্যাক্টর। একদম আমি বিস্তারিত যাব, কিন্তু আমার কথা হচ্ছে যে ও বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে, ঠিকই তো। আমি বলছি তর্কের খাতিরে, ধরুন এ তো বিতর্ক সভা, তর্কের খাতিরে আমরা সবাই কিছুক্ষণের জন্য ধরে নিই যে সিনিয়র ডাক্তারবাবু সেখানে ছিলেন না, অত্যন্ত বেআইনিভাবে জুনিয়র ডাক্তারবাবুরা অপারেশন করলেন, বিরাট ক্রাইম হলো। কিন্তু আমার কথা হলো রাহুল, এক যে মামনি রুইদাস মারা না গেলে এই তথ্য সামনে আসতো না, অর্থাৎ একটা চূড়ান্ত বেআইনি বিপজ্জনক কাজ সরকারি হাসপাতালে নিশ্চুপে হয়ে চলছিল অথবা হয়ে চলতো। আমার দ্বিতীয় প্রশ্ন, আবার বলছি তর্কের খাতিরে ধরে নিন যে সিনিয়ররা ছিলেন না, জুনিয়ররা করছে। আমি বলছি এবার পুরোটা, এতক্ষণ তো আপনারা ডাক্তারবাবু হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকে দেখছেন, এবার আমি আপনি সবাই কোথাও না কোথাও রোগী, রাহুলও নিঃসন্দেহে বা জীবনে অসুখ হয়েছে, অসুস্থ হয়েছে, রোগী হয়েছে, রোগীর দিক থেকে দেখুন। আমি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই সিস্টেমে একটা মেডিকেল কলেজ আর হাসপাতালে মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভর্তি হলাম। এবার আমি একজন প্রান্তিক গরিব মানুষ, এই ভরসা নিয়ে এসেছি যে আমি সুচিকিৎসা পাবো, এই বিশ্বাসটা আমার আছে। আমি সেইখানে দেখলাম যে জুনিয়র ডাক্তাররা আমার অপারেশন করলেন, আমার তো জানার উপায়ও নেই, অ্যানাস্থেসিয়া ছিল। আমি বলছি এর 100% দায়, রাহুল পরিষ্কার বলো, যদি এটা ঘটে থাকেও আমি বলছি এটা নিঃসন্দেহে এটা স্যালাইন আর ইঞ্জেকশন খারাপ ছিল কিনা সেই তদন্তের বিকল্প নয়, এটা সম্পূর্ণ অন্য ইস্যু। কিন্তু সেক্ষেত্রেও সরকারি হাসপাতালে এই ঘটনা যদি তর্কের খাতিরে ধরে নি ঘটেও থাকে, তার 100% দায় তো স্বাস্থ্য দপ্তরের এবং হাসপাতাল প্রশাসনের। সেই দায় স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার এড়াবে কি করে? দেখো সুমন, কোথাও গাফিলতি তো একটা হয়েছেই, যেটা হয়েছে দুর্ভাগ্যজনক, কিন্তু তার সাথে একটা কথা বলার আছে আমার। এবার কার জন্যে হয়েছে, ডক্টর মাহাতো মনিকা অনেকগুলো কথা এক্সপ্লেনেশন দিল, আমি মেডিকেল টার্মগুলো ঠিক জানি না, কিন্তু কার জন্য হয়েছে? ইঞ্জেকশনের জন্য হয়েছে, স্যালাইনের জন্য হয়েছে, না জুনিয়র ডাক্তার? এই ঘটনা যদি ঘটে, আমি বলছি তুমি বাদ দাও, আমি বলছি তর্কের খাতিরে তুমি আগামী 2 মিনিটের জন্য স্যালাইন এবং ইঞ্জেকশন বাদ দাও। যদি হাসপাতালে রোগী হিসেবে তুমি ভর্তি হও এবং জুনিয়র ডাক্তারবাবুরা বেআইনিভাবে তোমার অপারেশন করে, তার দায় রাজ্য সরকারের, তার দায় স্বাস্থ্য দপ্তরের, তার দায় হাসপাতাল কর্তৃপক্ষ। একদম তোমার কথা মানলাম আমি। কি করে অস্বীকার করবে? এমন একটা শাসক দল ভাব করছে যেন এই ধরনের ঘটনা ঘটলে তার দায় সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের। এবার মুশকিল কোথায়, তুমি যে এই মাত্র বলে না ওই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আমার পর বহু মানুষ সেই বিশ্বাস নিয়ে যায় যে এখানে চিকিৎসা পাবো। তা আজকে দাঁড়িয়ে যতই বলি না আমরা, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজকেও বাংলার মানুষ কিন্তু সরকারি ডাক্তারের উপর নির্ভরযোগ্য এবং তাকেই ভরসা করে, এবং সেখানে নিরাময়ের পার্সেন্টেজ অনেক 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 বেশি। তো সেটাও আমাকে মাথায় রাখতে হবে যে যারা সুস্থ হচ্ছে, তারাও তো হচ্ছে ওই সরকারি হাসপাতালে হচ্ছে। সুতরাং আজকে ধরে যদি একটা ঘটনা তুমি দেখে দাও পুরো ব্যাপারটা সিস্টেমটার উপর, সেটা কিন্তু সত্যি নয়। আজকে কোথাও এই আত্মবিশ্বাস থেকেই একটা ওষুধের ঘোষণা করে উৎপাদন বন্ধ করার পরেও 1 মাস ধরে রাজ্যবাসীর শরীরে ঢোকানো হলো। কিন্তু তার জন্য তদন্ত কমিটি হয়েছে, দেখা হচ্ছে এই তদন্ত কমিটির ফোকাস কি হবে? আমি জানি সবাই বলতে চাইছেন, সবার কাছে আমি আসবো, কিন্তু তার আগে দেখাবো যে মেদিনীপুর মেডিকেল কলেজে আজকে সিআইডি টিম পৌঁছলো। আমি দ্রুত প্রতিবেদনটা দেখাবো, তবে খুব ইন্টারেস্টিং একটা অংশে আসবো যে তাহলে সিআইডি তদন্তের ফোকাসটা কি হবে। হিউম্যান এরার, অনেকেই আশঙ্কা করছেন যে হিউম্যান এরার দেখিয়ে সিস্টেমটাকে বাঁচিয়ে দেওয়া হবে না তো। তার কারণ যদি সিস্টেমের ভুল সামনে আসে তাহলে সেখানে কাটমানির প্রসঙ্গ ঢুকবে, সেখানে মাথার প্রসঙ্গ ঢুকবে। সেইটা সুকৌশলে হিউম্যান এরার দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে না তো। কিন্তু আগে সিআইডি তদন্ত করেছে, আমি কালকের অতিথিরা সিআইডির ওপর ভরসা রাখতে পারছেন না, আমি সিআইডির ওপর আপাতভাবে ভরসা রাখছি, যে দেখা যাক কি তারা খুঁজে বের করে, দেখব। বিরোধীরা চাইছে সিবিআই ইডিকে দিয়ে তদন্ত করানো হোক, কিন্তু রাজ্য সরকার তদন্তভার তুলে দিয়েছে সিআইডির হাতে। এখন সবার নজর হাইকোর্টের দিকে। এই পরিস্থিতিতেই মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে তদন্ত শুরু করলো সিআইডি। 4 জন নার্স, একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার অর্থাৎ আরএমও, 2 জন পিজিটি যারা পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তারি পড়ছেন এরকম পড়ুয়া, এবং এই হাসপাতালের যিনি এমএসভিপি, আমরা যার ঘরের বাইরে রয়েছি, প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার রাউত, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। যাকে যাকে প্রয়োজনীয়তা আছে সমস্ত আসপেক্ট ওনারা দেখছেন, কম্পিটেন্ট অথরিটি করছে। বিতর্কিত রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন প্রয়োগের জেরেই কি যাবতীয় বিপত্তি, নাকি নেপথ্যে আরও কিছু আছে? মাথাদের ধরা হবে নাকি চুনোপুটিদের? তদন্তকে নিরপেক্ষ পথে এগোবে নাকি তদন্তের ফলাফল আগেই ঠিক করে নিয়ে সেই পথে তদন্তকে চালিত করা হবে? গোটা ঘটনাটাকেই একটাভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা
চেষ্টা আমরা দেখতে পাই। আরএল রিঙ্গার্স ল্যাক্টেট সলিউশন, এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বারবার থেকেছে এবং তাকে ব্ল্যাকলিস্ট করা হয়। কেন এই যে তদন্ত, মানে এই যে সংস্থা এবং তার যে স্যালাইন, তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না? প্রফেসররা এটা কথা বলতে গেছেন, তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো নৈতিক কোনো জায়গা নেই, তাকে অপসারণ করতে হবে। 2024 সালের মার্চে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি আরএলকে কালো তালিকাভুক্ত করেছিল কর্ণাটক সরকার। সে বছর 10 ডিসেম্বর উৎপাদন বন্ধ করতে নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরও। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, তৎক্ষণাৎ কেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন প্রয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়া হলো না? এই সংস্থার মাথায় কারা? তাদেরও কি সিআইডি তদন্তের আওতায় আনা হবে? বিরোধীরা ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে প্রভাবশালী রাজনীতিবিদদের যোগাযোগের যে অভিযোগ তুলছে, তা কি খতিয়ে দেখা হবে? রোগী কল্যাণ সমিতির নাম করে এই সমস্ত যে লোকাল সাপ্লাই হয় সেগুলো কারা করেছে এতদিন? এই টেন্ডারগুলো কারা ভরেছে? গোটা দেশে যেগুলো নিষিদ্ধ সেগুলো এখানে চলছে কি করে? কারা চালাচ্ছে? ডাক্তার চালাচ্ছে? ভয়ঙ্কর গাফিলতি, তারপর ধামাচাপা দেওয়া ষড়যন্ত্র, অথচ এই লোকগুলো দ্রোহের সময় নাচানাচি করে বেরিয়েছে। আরজি করের ক্ষেত্রে দেখা গেছে কলকাতা পুলিশ ধরেছিল, ওরা সিবিআই চেয়েছিল, সিবিআই বলেছে কলকাতা পুলিশ ঠিক কাজ করেছে। তো সিআইডি দেখবেন। বড় কেলেঙ্কারি মানেই নেপথ্যে রাঘব বোয়াল প্রভাবশালী হেভিওয়েটদের হাত থাকার অভিযোগ ওঠে। কিন্তু রাজ্য হোক বা কেন্দ্র, কোনো এজেন্সি কি কোনোদিন মাথা অবধি পৌঁছয়? সন্দীপ সরকার, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। শৈলদা, আশঙ্কাটা মারাত্মক। সেটা হচ্ছে, আমি হিউম্যান এরার দেখিয়ে জুনিয়র সিনিয়র মিলিয়ে 5-6 জনকে অপরাধী সাব্যস্ত করে দিলাম। ওষুধ, ইঞ্জেকশন, এই স্যালাইনের যে ঘাটতি, যে কেন রাজ্য সরকার অ্যাক্ট করেনি, এই প্রশ্নগুলো পিছনের সারিতে চলে গেল এবং ধীরে ধীরে পাবলিক মেমোরি খুব শর্ট, সেটা মানুষ ভুলে গেলেন। কিন্তু এখানে সিস্টেমকে বাঁচানোর একটা চেষ্টা অনেকে বলছেন হচ্ছে। তার কারণ সিস্টেমে যদি সিআইডি তদন্ত ঢোকে, নিরপেক্ষ তদন্ত হয়, কাটমানির প্রসঙ্গ ঢুকবে। কেন 22শে মার্চ জেনেও রাজ্য সরকার কিছু করলো না, সেই প্রসঙ্গ উঠবে। কেন প্রোডাকশান বন্ধ করার পরও 1 মাসেরও বেশি সময় ধরে মানুষের শরীরে ওই স্যালাইন গেল, সেই প্রসঙ্গ উঠবে এবং আলটিমেটলি কাটমানি, মাথা সমস্তটা চলে আসবে। এটা দেখো, আমি তোমার আইনের দিকটা বলছি। দেখো, প্রথমে সিআইডি ইনভেস্টিগেশনটা করবে কি করে? ইনভেস্টিগেশন কথাটাই আনঅ্যাপ্রোপ্রিয়েট, বিকজ দেয়ার হ্যাজ বিন নো কেস, ক্রিমিনাল কেস হ্যাজ ইয়েট স্টার্টেড। এটাকে ইনকোয়ারি বলতে পারো অ্যাট বেস্ট। 1 2 নম্বর, তুমি হিউম্যান এরার যেটা বলছো, যে তারা রাজ্য সরকার নিজের দায়টা নিয়ে নেবে। হিউম্যান এরার দুটো আছে, একটা হচ্ছে হিউম্যান এরার, আর একটা হচ্ছে ভেঞ্জেন্স। জুনিয়র ডাক্তার ফোরাম, ফোস, খুলে বলুন। ফোস, বাংলা বুঝতে পারছো? ফোস। রাহুল বিস্তারিত ব্যাখ্যা চাইছে, খুলে বলুন, শুনে নাও। এইবার এবার আমি আসি তোমার আসল কথায়। এবার তোমার রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন, এটা তোমার 22/3 কর্ণাটক ব্ল্যাকলিস্টেড করেছে। সব রাজ্য সরকার যারা যারা এই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস থেকে যারা যারা ইউজ করতো সব বন্ধ করে দিল, সেভ অ্যান্ড এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। 10ই ডিসেম্বর তারপরে সেটা দিল, বন্ধ করলো, মানে সার্কুলার, পেন অ্যান্ড পেপার। 13ই মার্চ পর্যন্ত সাপ্লাই হয়েছে। সবচেয়ে দুঃখের কথা কি জানো? এই গঙ্গাসাগরে যে মোবাইল হসপিটাল, সেখানে বলছে সেখানে স্টোর করার জন্য পাঠিয়েছে। কি মানুষকে বোকা বানাচ্ছে নাকি? যা যা বিনা পয়সা যা আছে, যা কাটমানির টাকা যা খেয়েছে কিছু যা আছে খরচা করে দাও। কোথায় পেলেন? নতুন করে আমি টাকা দিতে পারবো না। তুই বুঝতে পারছো? তোমার ইউপির লোক, এলাহাবাদের লোক, বিহারের লোক, ঝাড়গ্রামের লোক, সে এখানে অসুস্থ হলো, তার দরকার হলো, তাকে আরএল দিয়ে দিল। এই মুহূর্তে বিরাট সম্ভাবনার কথা বলেছেন। এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে যে পোস্টমর্টম রিপোর্ট, মামনি রুই দাস, যে মাকে আমরা হারিয়েছি, আমি বলছি এর ব্যাখ্যা, যেহেতু অনিকেত আছে, অনিকেত, লেখা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে ডেথ ডিউ টু মাল্টি অর্গান ফেলিয়ার ডিউ টু সেপটিক শক। এর মানে কি? ইনফেকশনে মৃত্যু, সেপ্টিসেমিয়া, এর মানে কি? কি থেকে হতে পারে? এই মুহূর্তে আবার বলছি, এই পোস্টমর্টম রিপোর্টে কি লেখা আছে আমাদের হাতে এসে পৌঁছলো। তাহলে যে কথা পরিষ্কার, এখনো অবধি যে কথা, এই রিপোর্টটা আরো ডিটেইলস দেখলে আরো বোঝা যাবে। আরো ডিটেইলস আছে, আমি এই 2 লাইন পেলাম। সেপটিক শক যদি বলতে হয়, তাহলে একটা কোনো সোর্স আছে সেপসিসের।
তাহলে সেটা লাংস হতে পারে, কিডনি হতে পারে, কোনো না কোনো সোর্স আছে। তাহলে কোনো না কোনো সোর্সের ইনফেকশন কিছু না কিছু একটা এন্টার হয়েছে। তাহলে যে পেশেন্ট একটা স্টেবল পেশেন্ট, LOCS একটা ইয়াং এজের ওমেন একদম, এবং তার ক্ষেত্রে একটা শুধুমাত্র অপারেটিভ প্রসিডিওর হয়েছে, সেই প্রসিডিওরের পর তিনি পোস্ট অপে গেছে, তারপরের মধ্যে এইটুকু সময়ের মধ্যে তাহলে কী এমন ইনফেকশন ঢুকলো তার শরীরে যার জন্য মাল্টি অর্গান, তার অর্গানের সমস্ত কিডনি ফাংশন, লিভার ফাংশন, লাংস ফাংশন, এই সমস্ত ফাংশনগুলো ডিটোরিয়েট করে গেল। তাহলে আমি শুরুতে যে কথা বলছিলাম সুমনদা, যে এই ধরনের প্রবলেম, এই ধরনের ডিজিজের কনসিকুয়েন্স আমরা বিভিন্ন সময় আমার চিকিৎসকের যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। তাহলে এইটা তো নতুন কিছু নয়। তাহলে আমি যেটা বলছি যে এই না, আমি এখানে একটু সাধারণ মানুষের জন্য ক্লিয়ার করার করি, যদি লেখা থাকে যে সেপটিক শক এবং ডেথ ডিউ টু মাল্টি অর্গান ফেলিয়ার, সেক্ষেত্রে দুটো সম্ভাবনা। একটা হচ্ছে তাহলে যদি কন্টামিনেটেড বা নির্দিষ্ট গুণমানের নয় এই রকম স্যালাইন হবু মায়ের শরীরে ঢোকে, সেক্ষেত্রে এটা হতে পারে কিনা এক। দুই হচ্ছে যে অক্সিটোসিন যে মাত্রা সেটা বাড়ার কথা বলা হচ্ছিল, সেটা বাড়ার ক্ষেত্রে হতে পারে কিনা। যে কথাটা একদম স্পেসিফিকলি বলে দিই, সেটা হচ্ছে যে অক্সিটোসিন বাড়ার ক্ষেত্রে যেটা আপনি বলছেন, অক্সিটোসিন যদি ওভারডোজ হয় সেক্ষেত্রে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে। ওকে, সেই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্টের মৃত্যু হতে পারে। সেপ্টিসেমিয়া হবে না, না সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, ওই ওটি টেবিলেই তার মারা যাওয়ার কথা। তাহলে এই ধরনের ক্ষেত্রে তো সেটা হয়নি। তাহলে অক্সিটোসিনের ক্ষেত্রে একটা এমনই ওষুধ এবং তার সেফটি লিমিট এতটাই থাকে, তাহলে সেই জায়গা থেকে যদি হয় ওভারডোজ যদি হয় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে। হ্যাঁ, হতে পারে যে অক্সিটোসিন ড্রাগের মধ্যে কোনো ইম্পিউরিটি ছিল, যে ইম্পিউরিটির কোনো অ্যালার্জিক বা কোনো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল ছিল, যে জায়গা থেকে হতে পারে। তাহলে অক্সিটোসিনের ক্ষেত্রে এই ঘটনা, অক্সিটোসিনের কোনো ইম্পিউরিটি যদি থাকে ওই ভায়ালের মধ্যে, তাহলে এই ঘটনা ঘটতে পারে। যে জায়গাটা বলা সেই জায়গাটা হচ্ছে যে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে এর সোর্স কি, এই যে সেপটিক শকে পেশেন্ট গেল, তাহলে একটা সেপ্টিসেমিয়া হয়েছে, তো এর সোর্স কি, এই সোর্সটা আইডেন্টিফাই করতে হবে। এই সোর্সটা যদি আইডেন্টিফাই করতে পারা যায় তাহলেই মাত্রা নয়, ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। 1 মিনিটের মধ্যে শেষ করছি। প্রথম হচ্ছে এই সোর্সের ব্যাপার তো বুঝতে পারবো না, মূল কথাটা হচ্ছে অনেকের ছাড়া আমরা সবাই এই বিষয়ে শূন্য, কিন্তু আসলে সোর্সের মধ্যে ভূত আর কি। এবং দ্বিতীয় হচ্ছে বিশ্বাস, সরকার, এগুলো পশ্চিমবঙ্গে শুধু মানুষের উপাধিতেই থাকবে, তার বাইরে আর কোথাও থাকবে না। 3 হচ্ছে ভরসার কথা, হচ্ছে ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের লাইজে, আর কোথাও ভরসা থাকবে না। এবং যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাগরিক আন্দোলনের সঙ্গে ডাক্তারবাবুদের যে বিষয়টা হচ্ছিল, এইমাত্র জয়েন্ট প্ল্যাটফর্মের একটা বিজ্ঞপ্তি আছে, তাতে বলা হচ্ছে যে সম্পূর্ণ বিষয়টি থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য চিকিৎসকদের দিকে আঙুল তোলা বা এই সমস্ত কথা। না না বলছেন, আমি বলি এবার যেটা মূল বক্তব্য, যেটা মূল একটা ছোট্ট কথা, ডাক্তারবাবুদের সম্পর্কে যে কথাটা কিন্তু বলতেই হয় এবং মানুষও জানতে চাইছে যে ডাক্তারবাবুরা যে গোটা বক্তব্যটা রাখছেন, এই জায়গাটা একটা নাগরিক আন্দোলনের মধ্যে থাকছে, কিন্তু সেটা কিন্তু কখনোই আমাদের যে রাজ্য সরকার তারা তার উত্তরগুলোও দিচ্ছেন না, এবং বিরোধী দলগুলো রাজ্য সরকারের কাছে কলকাতা পুলিশ চাইছে। এই ডাক্তারবাবুরা বলেছিলেন যে কলকাতা পুলিশ একটা কথা, সেটা তো কলকাতা পুলিশ শুধুমাত্র মামুনির যদি মৃত্যু ঘটতো তাহলে আমরা ধরে নিতাম আইসোলেটেড কেস। একজনের মৃত্যু ঘটেছে, 3 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার মানে এটা শুধুমাত্র কোনো আইসোলেটেড কেস হয়নি। হ্যাঁ, আসতে দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সংস্থাকে কবে একটা অন্য রাজ্য তাকে ব্ল্যাকলিস্ট করেছে, এখানে পুলিশ গিয়ে ছাপ্পা মেরেছে, তারপরে সেই সংস্থার ওষুধ চলছে। এই কথাটার মানে একটাই যে কোথাও না কোথাও একটা মারাত্মক ত্রুটি রয়েছে। সে ত্রুটিটা এরকম, মালদায় একজন মৃত্যু হলে বলা হলো পুলিশ দায়ী, এক্ষেত্রে দায়ীটা কে হবে? দায়ী একটাই, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং তার মন্ত্রী। লিডারশিপের যে ক্রাইসিসের কথা আমি বলছিলাম আবার এস্টাবলিশ করছি, এখানে অ্যাবসলিউটলি লিডারশিপ ক্রাইসিস। এই লিডারশিপ না চেঞ্জ হলে হবে না। কোভিডের সময় সুমনদা একজন ছেলের কথা আমার মনে পড়ে যাচ্ছে, যে যাদবপুরের তৃণমূলের এমপিকে জাল ভ্যাকসিন দিয়ে দিয়েছিল, কর্পোরেশনের অধিকর্তা সেজে গেছিল, কোথাও কোথাও IAS অফিসার সেজে গেছিল, তখন রেমডেসিভিরকে ঢাল করা হয়েছিল, এখন অক্সিটোসিনকে ঢাল করা হচ্ছে। ওই যে বিজ্ঞপ্তি সুমনদা, পরিকল্পিতভাবে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সরকার দিয়েছে এই বিজ্ঞপ্তি, যত দোষ জুনিয়র ডাক্তার ঘোষ প্রমাণ করার জন্য। আমি বলছি স্যালাইন ভেজাল না, ওষুধ শুধু ভেজাল না, মুখ্যমন্ত্রী ভেজাল এবং রাজ্য সরকারটা ভেজাল। দেখুন, আমি বলছি আমি ক্রিটিক্যাল দুটো প্রশ্ন তুলতে চাই। একটা হলো
যে আমাদের রাজ্য সরকারের মানে এত আগ্রহ, মানে যারা ব্ল্যাক লিস্টেড কোম্পানি তাদের প্রতি এত আগ্রহ কেন আমি জানি না কী কারণে। মানে ধরুন যে স্যালাইন, বিষাক্ত স্যালাইনের কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মানে রেড করে বলছি দেখুন সুমনদা, মানে আমার প্রশ্ন হচ্ছে কর্ণাটক সরকার মানে ব্ল্যাক লিস্টেড করার পরেও কি কারণে রাজ্য সরকার এই স্যালাইন কোম্পানিকে মানে কন্টিনিউ করালো? কি কারণে এই স্যালাইন আমরা দিলাম? কেন আমরা কর্ণাটক সরকারের সতর্কতা আমি গ্রহণ করলাম না 1 বছর আগেই প্রায়? দ্বিতীয় সেটা হলো যে অক্সিটোসিন যে কোম্পানি তৈরি করে সেটা আবার কর্ণাটকেই, কর্ণাটক সরকার আবার সেখানে ব্যান করেছে, তাকে ব্যান করেছে, দেশের অনেক কয়টা রাজ্য ব্যান করেছে, আমরা করি। আমার প্রশ্ন হচ্ছে তাহলে দুটো কোম্পানি কালো কোম্পানি, তাদের সাথে মানে মানে তাদের মেটেরিয়াল কেনার জন্য এত আগ্রহ কিসের? তার মানে কি কালো কোম্পানিগুলোর থেকে সহজেই অনেক টাকা নেওয়া যায়? মানে যে যাদের দুর্বলতা বেশি তাদের থেকে অনেক বেশি পরিমাণে কাটমানি নেওয়া যায়, আন্ডার টেবিল ডিল করা যায়। তথ্যের প্রয়োজনে আরেকটা বলতে পারি, আমি একদম পরিষ্কার আসছি। আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যে কেন্দ্র এই অক্সিটোসিন উৎপাদনের জন্য ওই সংস্থাকে চিহ্নিত করলেও তাদের মান নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন ওঠায়। 2019 সালে দিল্লি হাইকোর্ট রায় দেয় যে অন্য সংস্থাও অক্সিটোসিন তৈরি করতে পারবে। তারপর থেকে একাধিক রাজ্য অন্য সংস্থা থেকে অক্সিটোসিন কিনতে শুরু করে। সেই সব রাজ্যে প্রসূতি মৃত্যুর হার যথেষ্ট কম, কিন্তু পশ্চিমবঙ্গ কেন সেই রাস্তা অনুসরণ করলো না? একেবারে পরিষ্কার এই প্রশ্ন তো তোলা হয়েছে। দেখো আমি তো তোমাকে বারবার বলছি, দেখো দিস ইজ এ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। 5 বছর থেকে 10 বছর সাজা। কেন এখনো প্রিন্সিপাল, এমএসভিপি, স্বাস্থ্য সচিবের যে কনসার্নড অফিসার বা তা অ্যান্ড আদার্স, কেন মামলাটা হবে না বলো তো? আমাদের কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যদি ওই দিন রাতে মেদিনীপুর হাসপাতালে কোনো ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে তারও তদন্ত হোক, অসুবিধে নেই, কিন্তু স্যালাইন এবং ইঞ্জেকশনের কেন একের পর এক সতর্কবার্তা, এমনকি সরাসরি যখন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারিকে, তারপর রাজ্য সরকার কেন 11ই জানুয়ারি অবধি সেই স্যালাইন সাধারণ মানুষের দেহে চললো? এই প্রশ্ন আমাদের থাকবে। এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসতে হবে, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা, বিশেষ করে মেদিনীপুর হাসপাতালের যে নির্দেশিকা আপনাদের দেখালাম তা জারি হওয়ার পর একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। দেখুন, প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়, ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে। সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল নিয়ে তদন্ত কমিটি রিপোর্টে বলা হয়েছে গত বুধবার যেদিন অস্ত্রোপচার করা হয় সেদিন রাতে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন একজন সিনিয়র আরএমও। সিসিটিভিতে তাকে অপারেশন রুমে ঢুকতে দেখা গেলেও সূত্রের দাবি তিনি অপারেশন টেবিলের সামনে হাজির ছিলেন না, অপারেশনও করেননি। অস্ত্রোপচার করেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা। এই পরিস্থিতিতে সোমবার রাতে মেদিনীপুর মেডিকেলের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয় পিজিটি বা জুনিয়র চিকিৎসকেরা একা কোনো সার্জারি করতে পারবেন না। কিন্তু এই নির্দেশিকা নিয়েই প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তার ও সিনিয়র চিকিৎসকদের একাংশ। ওই দিনকে মিদনাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হলো, প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন? না, আমরা চিত্রটা সবাই জানি। বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটিরাই এই চিকিৎসা করেন, সার্জারি করেন। সেসব জায়গায় কেন তাহলে মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না? রোগীদের আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলো না? এই অপারেশনগুলি তারা নিজেরা করবে, জুনিয়র অ্যাসিস্ট করবে, এই অপারেশনগুলি সে করবে, সিনিয়রের গাইডেন্সে সিনিয়র করবে, তাকে আমি অ্যাসিস্ট করব। এগুলো কিন্তু নির্দিষ্ট পাত হয়ে আছে। জুনিয়ররা সার্জারি করতে আসবে, গাইনোকোলজি সে পড়াশোনা করতে আসবে, আর সে ছুরি কাঁচি ধরবে না, সে অপারেশন করবে না, সে কি শুধু বই পড়ে গিয়ে পরের দিন অপারেশন করতে পারবে? তাহলে আমাদের দেশে তো কোনো সার্জেনই তৈরি হবে না।
আরজিকর কাণ্ড নিয়ে সম্মুখ সমরে নেমেছিল তৃণমূল ও জুনিয়র চিকিৎসকেরা। এখন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু এবং আরও 3 প্রসূতির সংকটজনক অবস্থার দায় কার তা নিয়েও ফের সংঘাতে দুপক্ষ। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না, তার যে বেড টিকিট তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই এবং কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি। এই সব হওয়ার পর এখন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে। এরাই সব রাজ্যকে দাবি এক দফা এক করেছে। কে ঠিক বলছেন কে ভুল সাধারণ মানুষের পক্ষে তা জানা বোঝা সম্ভব নয়, কিন্তু আসল বিষয় হলো এক প্রসূতি অকালে প্রাণ হারিয়েছেন। তার দায় কার বা কাদের তা খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জায়, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথের কবিতায় আছে, ইঁটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দূরদার জানালা দরজা। তবে বাঘাযতীনের 4 তলা বাড়িটা অবশ্য সোজা চলেনি, একেবারে হুড়মুড়িয়ে হেলে পড়েছে এক পাশে। একেবারে গোড়া থেকে ভেঙে হেলে পড়েছে আস্ত একটা ঝকঝকে বিল্ডিং। কল্পনা করুন, জনবহুল এলাকায় হুড়মুড়িয়ে ধসে পড়ছে একটা 4 তলা বাড়ি। জ্যাক বসিয়ে মেরামত করতে গিয়েই নাকি এই বিপত্তি। যথারীতি এই নিয়ে শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলি। দায় এড়িয়েছেন কাউন্সিলর, আর বিরোধীরা বলছে পুরো দায় নাকি পুরসভার, আর স্থানীয়রা বলছেন বাড়িটা নাকি তৈরি হয়েছিল জলাভূমির ওপর। দেখুন, খাস কলকাতায় ভয়াবহ বিপত্তি। বাঘাযতীনে হুড়মুড়িয়ে একতলা বাড়ির ওপরে হেলে পড়ল 4 তলা বহুতলের একাংশ। হেলে থাকা বহুতল সোজা করতে গিয়েই ঘটে গেল ভয়াবহ কাণ্ড। শিকড় থেকে ভেঙে যাওয়া বটগাছের মতো গোড়া থেকে ভেঙে হেলে পড়ল আস্ত বিল্ডিং। বিরাট বিপজ্জনক। আমাদের কি হতো, হ্যাঁ, এই ফ্ল্যাট যখন হয় তখন থেকে আমাদের সঙ্গে গন্ডগোল, জানেন, আমরা প্রতিবাদ করতে পারি না। শুভ নামের এই বহুতলটি রয়েছে বিদ্যাসাগর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুপুর 2:45 নাগাদ প্রচণ্ড শব্দে গোড়ার একদিক থেকে অ্যাপার্টমেন্টটি ভেঙে পড়ে। ছুটে ছুটে এসে দেখছি ফ্ল্যাট পুরোটা পড়ে গেছে, আর তারপর থেকে প্রমোটারের ফোন সুইচড অফ। আবাসনের বাসিন্দাদের দাবি, একদিক জমিতে বসে যাওয়ায় বিল্ডিংটি হেলে পড়েছিল। বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়ায় হেলে থাকা অ্যাপার্টমেন্ট সোজা করতে গিয়ে বিপর্যয় ঘটল। বাঘাযতীনে যে 4 তলা বিল্ডিংটি ভেঙে পড়েছে তার অবস্থাটা একটু দেখাতে বলবো আমার সহকর্মীকে অপূর্ব মাঝিকে। দেখা যাচ্ছে বিল্ডিং এর একটি পাশে সেখানে এইভাবেই স্ক্রু জ্যাক লাগিয়ে বিল্ডিং এর একটি দিক উঁচু করার কাজ চলছিল। স্থানীয় বিধায়ক এবং 99 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে বিল্ডিং এ যে মেরামতির কাজ চলছে, অর্থাৎ এই যে বিল্ডিং এর একটি দিকে স্ক্রু জ্যাক লাগিয়ে সেটাকে উঁচু করে সেটাকে মেরামতির যে কাজ চলছিল সেটা কিন্তু পুরসভাকে জানানো হয়নি। ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের দাবি, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ফ্ল্যাট কেনার পর তারা ত্রুটির কথা জানতে পারেন। সম্প্রতি হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামতি শুরু করেন প্রমোটার। প্রমোটার নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে যেহেতু ঢালু হয়ে গেছে উনি আবার পুনরায় কিছু মাল মশলা ভেতরে দিয়ে জিনিসটাকে সোজা করে দেবেন। তা আমাদের বাড়িতে ফ্ল্যাটে যারা আমরা রয়েছি তারা কেউ রাজি ছিলাম না, বিকজ আমাদের থেকে টাকা পয়সা চার্জ হয়েছিল। বহুতলের একাংশ ভেঙে পড়ার পর তা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, প্রায় 11 বছর আগে তৈরি হওয়া এই অ্যাপার্টমেন্টটি জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল। 3 তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় 4 তলা। বেআইনি কাজ, দেখুন 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম। পুরো ডোবা, কোনো পাইলিং টাইলিং কিচ্ছু নেই। 3 তলা 4 তলা গন্ডগোল করে কিভাবে কি করেছে, প্রভাবশালী না হলে সে করতে পারে। যখন 4 তলা হয়েছে কাউন্সিলর তো ছিল, ওই মিতালি ব্যানার্জি ছিলেন, তখন সবাই তো জানেন। বিতর্কের মুখে তৃণমূল কাউন্সিলর দায় ঝাড়ার চেষ্টা করেছেন। আমরা নিজেরাই জানি না কবে তৈরি হয়েছিল, বলছে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর। পুরোটাই কর্পোরেশনের নেগলিজেন্স, ফৌজদারি অপরাধ তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। বাড়িটা হেলে ছিল, এতদিন কেউ দেখেনি কেন? কাউন্সিলের কোনো স্টেপ নেননি কেন? পুরসভা এখন পুরোপুরি হট্টমালার দেশে পরিণত হয়েছে। হাততালি নেবার জন্য পুরো কর্তৃপক্ষ বসে আছে। কলকাতা পুরসভার তরফে হেলে থাকা বিপজ্জনক বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। এত কাণ্ডের মধ্যে হেলে পড়া বহুতলের অভিযুক্ত প্রমোটার বেপাত্তা। বাঘাযতীন বাজার এলাকায় এই হলো প্রমোটার সুভাষ রায়ের 3 তলা বাড়ি। 3 তলায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন তিনি, 2 তলায় থাকেন 2 ভাড়াটে। বহুতল বিপর্যয়ের পর অভিযুক্ত প্রমোটারের ঠিকানায় গিয়ে দেখা গেল বাড়ির গেটে তালা ঝুলছে। বাঘাযতীন বাজারের একেবারে মধ্যখানে 3 তলা বিশাল অট্টালিকা, আর তার একেবারে 3 তলাতে থাকেন প্রমোটার সুভাষ রায়। এই মুহূর্তে কিন্তু
বাড়ির মূল গেটে তালা। उतना बात नहीं होता था एक्चुअली, वो लैंग्वेज बैरियर था ना, मुझे तो अच्छे से नहीं आता था बंगाली और उनको हिंदी नहीं आता है अच्छे से, तो बस रेंट देने मैं ही जाता था, तो वो भी शॉप पे जाता था। বাড়ির অদূরেই বাঘাযতীন বাজারে রয়েছে পলাতক প্রমোটার সুভাষ রায়ের পাঞ্জাবির দোকান, নাম সুভাষ বেডিং অ্যান্ড ক্লথ স্টোর। বাজারে ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, মঙ্গলবারও দোকান খুলেছিলেন তিনি, কিন্তু বেলা 2:30টার পর তাকে আর দেখা যায়নি। হ্যাঁ, দোকান রেগুলারই খোলে, দোকানে উনিই বসেন আর একটা স্টাফ আছে, স্টাফ থাকেন। আজকে খুলেছিল, ওই 2:30 অবধি খোলা ছিল, 2:30 বাজতে তাও বন্ধ করেছে। বাঘাযতীনে হেলে পড়া আবাসন সোজা করার কাজ করছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। দুর্ঘটনার পর থেকে সেই সংস্থার যারা কাজ করছিলেন তাদেরও কোনো পাত্তা নেই। কলকাতা পুরসভার তরফে ফেরার প্রমোটার, হেলে যাওয়া আবাসনের ফ্ল্যাট মালিক এবং নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে নেতাজি নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।